ওকে, ঠিক আছে। এখন সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসো এবং বন্ধুদেরকে মেসেজ করে দাও। একটু সমস্যার কারণে আমার লাইভটা তো হচ্ছে আবার জয়েন হতে হলো। ওকে, সবাই একটু দ্রুত হচ্ছে ক্লাসটা এখন শুরু করব। সবাই দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাও এবং বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও, ঠিক আছে? আমি বলছি স্যার, ক্লাস কি 9টা বা 10টায় শুরু করা যায় না? আসলে আমার ফ্রি টাইম যখন, মানে আমি যখন ফ্রি হই তখনই আসলে ক্লাসটা নেই আর কি, ঠিক আছে? সো আরেকটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের মধ্যে যারা 25 ব্যাচের আছো তোমাদের জন্য আগামীকাল থেকে আমার আইসিটির নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে। সো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। সো দ্রুত একটু সবাইকে মেনশন দিয়ে দাও যাতে করে ক্লাসে চলে আসে। আমি আসলে মূলত স্লাইডের কাজগুলো করতে করতে লেট হয়ে গেল, তোমাদের স্লাইডগুলো রেডি করতে করতে। সো দ্রুত একটু সবাইকে মেনশন করে দাও যাতে করে হচ্ছে আমরা ক্লাসে দ্রুত জয়েন হতে পারি। এবং তোমরা যারা আমার এই লাইভটা তোমাদের টাইমলাইনে শেয়ার করবে, তোমরা কিন্তু আমার এই যে আইসিটির আমি যে ক্লাসগুলো নিব সেই ক্লাসের, বিশেষ করে হচ্ছে আজকের ক্লাসে আমরা যা কিছু পড়বো সেগুলোর হচ্ছে তোমরা শিটটা পেয়ে যাবে। আর এই শিটটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের থিওরি অংশ থেকে আইসিটি চ্যাপ্টার 5-এর থিওরি থেকে যা কোশ্চেন আসবে ইনশাল্লাহ এই শিটের বাইরে কিন্তু আসবে না। অর্থাৎ আজকে আমরা যেই শিট থেকে পড়বো থিওরি শিট, সেই থিওরি শিটের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো বাইরে থেকে কোনো এমসিকিউ আসবে না, এটা শিওর থাকতে পারো। সো সবাই একটু দ্রুত তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাকে ইনবক্স করবে, কারা কারা শেয়ার করছো তোমাদেরকে হচ্ছে আমার যে থিওরি শিটটা আছে সি প্রোগ্রামে সেটা দেওয়া হবে। ওকে, তাহলে সবাই একটু ক্লাসে দ্রুত চলে আসি। অলরাইট, সো আজকে আমরা এইচএসসি 5ম অধ্যায় সি প্রোগ্রামিং, আজকে আমাদের প্রথম ক্লাস। সো সি প্রোগ্রামিং ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো যদি রেগুলার করো, সি প্রোগ্রামে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? সি প্রোগ্রামে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো চলো দেখি আমরা প্রথমে কী দিয়ে স্টার্ট করব। আমরা প্রথমে হচ্ছে সি প্রোগ্রামিংয়ের থিওরি যে বিষয়গুলো আছে, অর্থাৎ যেগুলো না জানলে আমরা সি প্রোগ্রাম অ্যাকচুয়ালি বুঝবো না। যেমন আমরা যদি সরাসরি সি প্রোগ্রামে চলে যাই সেক্ষেত্রে সি প্রোগ্রামের আমরা কিছুই বুঝবো না। সো এই কারণে আমাদের যেটা করতে হবে, সি প্রোগ্রামটা কোত্থেকে আসলো বা সি প্রোগ্রামের মধ্যে আমরা কেন চলক ইউজ করব, কেন ধ্রুবক ইউজ করব, কিওয়ার্ড জিনিসগুলো কি, বা সি প্রোগ্রাম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো থিওরি অংশটা ক্লিয়ার করে ফেললে তখন তুমি সি প্রোগ্রামের বিষয়গুলো অটোমেটিক্যালি বুঝবে। এবং তাছাড়া তুমি যেটা করতে পারবে যে এমসিকিউগুলো খুব সহজে সমাধান করতে পারবে, ঠিক আছে? সো এমসিকিউর জন্য থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এমসিকিউর জন্য থিওরি অংশটা ভেরি ইম্পর্টেন্ট। সো এই কারণে আমরা আজকে মানে আমাদের কয়েকটা ক্লাস হবে, সর্বোচ্চ 3টা ক্লাস হবে থিওরির উপরে। এটা হতে পারে 2টা বা 3টা, যতটুকু যায় আর কি। থিওরিটা কমপ্লিট হওয়ার পরে দেন আমরা সি প্রোগ্রাম স্টার্ট করব। আমাদের সি প্রোগ্রামের জন্য টোটাল ক্লাস লাগবে, সর্বোচ্চ ক্লাস লাগবে 10টার বেশি ক্লাস ইনশাল্লাহ আমাদের লাগবে না। আর এই 10টা ক্লাস করার পর তুমি সি প্রোগ্রাম থেকে 2টা কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবা। তোমরা জানো যে সি প্রোগ্রাম থেকে 2টা প্রশ্ন আসবে, 24 ব্যাচ এবং 25 ব্যাচ বোথ। সো এই কারণে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। সো খেয়াল করো, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সি প্রোগ্রামের আমাদের সর্বোচ্চ ক্লাস লাগবে 10টা। এই 10টা ক্লাস করার পর সি প্রোগ্রাম থেকে তুমি ইজিলি যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। সো লেটস সি আমাদের সি প্রোগ্রামের তত্ত্বীয় যে বিষয়গুলো আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের অবশ্যই জানতে হবে, তার মধ্যে প্রোগ্রামের ধারণা, প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষার স্তর, অনুবাদক প্রোগ্রাম, একটি প্রোগ্রামের সংগঠন, একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, প্রোগ্রামের ভুল, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, কিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের জানতে হবে প্রোগ্রামের অপারেটর, ঠিক আছে? সি প্রোগ্রামের অপারেটর। সো আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকলেই আমরা সি প্রোগ্রাম করতে বা করার সময় বুঝবে বা করতে ভালো লাগবে। আদারওয়াইজ কিন্তু তোমরা অনেকগুলো বিষয় বুঝবে না, তখন সি প্রোগ্রাম করতে তোমাদের প্যারা লাগবে। আর এগুলো থেকে, এই টপিকগুলো থেকে 100% তুমি এমসিকিউ পাবা, 100%, রাইট? সো যারা যারা হচ্ছে এমসিকিউর জন্য আমার এই শিটটা কালেক্ট করতে চাও, সবাই যেটা করবা, এই ক্লাসটা তাদের টাইমলাইনে শেয়ার করবা। ওকে, সো লেটস সি তাহলে প্রথম যে টপিকটা আছে আমাদের, এটা হচ্ছে আমরা দেখি, চলো, প্রোগ্রামের ধারণা। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা পড়ব, যদি এগুলো তোমাদের এনসিটিবি বইয়ের প্রথম পেজের মধ্যে এগুলো আছে। সো আমি এগুলো নিয়ে কথা বলবো না, জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আসলে কি বলা হচ্ছে। এই যে কম্পিউটারের মধ্যে আমরা যা কিছু কাজ করি সবগুলো কিন্তু সিপিইউ দ্বারা কাজগুলো করা হয়, অর্থাৎ যেটাকে হচ্ছে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আসলে
মাইক্রো প্রসেসর যেটা আছে এই মাইক্রো প্রসেসরের মধ্যে অনেকগুলো সিপিইউ থাকে, হ্যাঁ। সো এই সিপিইউ কি করে? সিপিইউ হচ্ছে হিসাব নিকাশের কাজগুলো করে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে। সো মাইক্রো প্রসেসরে যখন সিপিইউ যোগ বিয়োগ গুণ ভাগগুলো করবে তখন মূলত হচ্ছে কী করতে হয়? তখন মূলত সেই হিসাবগুলো করার জন্য আমাদের ডাটাগুলো সংরক্ষণ করতে হয়। সো ডাটার সংরক্ষণ কোথায় করতে হবে? মেমোরিতে করতে হবে। সো এই যে ডাটা সংরক্ষণের যে কাজটা আছে, মানে যে কোনো ডাটা হচ্ছে আমরা যখন কম্পিউটারে সংরক্ষণ করব তখন মূলত আমাদের মেমোরি চলে আসে, হ্যাঁ। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। এর আগে আমি যেটা বলছি এটা হচ্ছে সিম্পল কিছু কথা। কি বললাম এর আগে? আমি বললাম যে কম্পিউটারে আমরা মাইক্রো প্রসেসর জানি, যেখানে আসলে সবগুলো কাজ হয়ে থাকে, যেখানে হচ্ছে অনেকগুলো সিপিইউ থাকে। সিপিইউর কাজ হচ্ছে মূলত হিসাব নিকাশের কাজগুলো করা, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এসব কাজগুলো করা। আর এইসব কাজ করতে গিয়ে আমাদের ডেটা নিয়ে কাজ করতে হয়, আর সেই ডাটাগুলোকে হচ্ছে কোথাও না কোথাও আমাদের সংরক্ষণ করতে হয়। এই যে সংরক্ষণ করার ব্যাপারটাতে আমাদের কি চলে আসে? মেমোরি চলে আসে। সো এটা ইম্পর্টেন্ট, এর থেকে এমসিকিউ আসবে। সো খেয়াল করো, কম্পিউটারের মেমোরিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলি স্থায়ী মেমোরি, যেটাকে আমরা কি বলি? যেটাকে হচ্ছে আমরা ইংরেজিতে বলি নন ভোলাটাইল মেমোরি, ঠিক আছে। আরেকটাকে বলি আমরা হচ্ছে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ অস্থায়ী মেমোরি, ঠিক আছে। তাহলে কম্পিউটারের মেমোরিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থায়ী মেমোরি, যেটাকে হচ্ছে আমরা বলি নন ভোলাটাইল মেমোরি, আর এটা হচ্ছে অস্থায়ী মেমোরি, যেটাকে হচ্ছে আমরা বলি ভোলাটাইল মেমোরি। এখন এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসবে? ক প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে আসবে স্থায়ী মেমোরি কাকে বলে, অস্থায়ী মেমোরি কাকে বলে। এমসিকিউতে আসবে নিচের কোনটি স্থায়ী মেমোরি, নিচের কোনটি অস্থায়ী মেমোরি। দেখবা বিগত বছরের 23 সালের প্রশ্নে কিন্তু বেশ কয়েকটা বোর্ডে এই ধরনের প্রশ্ন আসছে সি প্রোগ্রাম থেকে। সো লেটস হ্যাভ আ লুক। এখানে হচ্ছে আমরা কি দেখি, কি দেখতে পাচ্ছি একটু দেখি। এখানে প্রথমে যেটা বলা হচ্ছে স্থায়ী মেমোরি, যেটাকে হচ্ছে আমরা ইংরেজিতে বলি নন ভোলাটাইল মেমোরি। সো এটা আসলে কি বা এটা কেমন? দেখো, যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে তাকে হচ্ছে স্থায়ী মেমোরি বলে। অর্থাৎ ধরো তুমি কম্পিউটারের মধ্যে কোনো একটা কাজ করতেছো, এটা হতে পারে তোমার মোবাইল, ঠিক আছে। সো মোবাইল বা কম্পিউটারের মধ্যে তুমি যখন কাজগুলো করো তখন সামহাউ তুমি কম্পিউটারে কাজ করতেছো, তোমার পাওয়ার সাপ্লাই কাট হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে। তখন তুমি কম্পিউটারে যে কাজটা করতেছিলা, সাপোজ তুমি গেম খেলতেছো, ঠিক আছে। সো এই যে তোমার যখন কারেন্ট আবার আসবে, পুনরায় যখন তুমি কম্পিউটারটা চালু করবা তখন কিন্তু আর তুমি যেখানটাই ছিলা, তোমার গেমটা যেখানে রান ছিল সেখানে কিন্তু তুমি আর থাকবা না, কম্পিউটারটা নতুন করে ওপেন হবে। তাহলে তোমার গেমটা তোমার কম্পিউটারের যে জায়গাটাতে হচ্ছে জমা আছে, যেখানে সংরক্ষিত আছে, সেটা হচ্ছে একটা এটা হচ্ছে স্থায়ী মেমোরির কথা বলে ফেললাম আমি, অস্থায়ী মেমোরির কথা বলে ফেললাম। যেমন তুমি মনে করো হচ্ছে আরেকটু ক্লিয়ার করি আমি, যেমন এটা হচ্ছে অস্থায়ী মেমোরির এক্সাম্পল দিয়ে ফেলছি, যে স্থায়ী মেমোরির কথা বলি। যেমন হচ্ছে আমাদের কম্পিউটার বা মোবাইল, তুমি দেখবা তোমার রোম যদি 4GB বা 8GB হয়, তার মধ্যে আমাদের সিস্টেমের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে, আমাদের মোবাইলটা যে কারণে রান হয়, আমাদের কম্পিউটারের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে, এগুলোর জন্য কিন্তু আমাদের মেমোরিতে একটা জায়গা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। সো এই জিনিসগুলোকে তুমি কখনো ডিলিট করতে পারবে না। এগুলো তোমার কম্পিউটার চালু থাকুক না থাকুক, সবসময় হচ্ছে এই যে তোমার এই ডাটাগুলো থাকবে, অর্থাৎ সিস্টেমের ডাটাগুলো থাকবে। তুমি যখন তোমার মোবাইলের স্টোরেজ যখন ফুল হয়ে যায়, যখন তুমি ডিলিট করতে যাও কোনো কিছু, তখন কিন্তু তুমি দেখো যে সিস্টেমের জন্য একটা রেট মার্ক করা থাকে, যে এটা হচ্ছে তোমার মোবাইলের সিস্টেম অপারেটিং সিস্টেমের জন্য এই জায়গাটা হচ্ছে সংরক্ষিত, এটা তুমি ডিলিট করতে পারবা না। বাট অস্থায়ী মেমোরির যে ডেটাগুলো আছে, যেমন তোমার অ্যাপ্লিকেশন আছে, কোনো ভিডিও আছে, অডিও আছে, ছবি আছে, এগুলো কিন্তু ডিলিট করা যায়, ঠিক আছে। সো স্থায়ী মেমোরি হচ্ছে কোনগুলো? যেমন হার্ড ডিস্ক, রোম, ডিভিডি, ইউএসবি। সো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে? তোমাদেরকে বলবে হার্ড ডিস্ক অথবা রোম অথবা ডিভিডি অথবা ইউএসবি ড্রাইভ, এগুলো কী ধরনের মেমোরি? তাহলে তুমি কি বলবা? এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি কাকে বলে? যে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরেও, কম্পিউটার কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার পরেও যেই মেমোরিতে হচ্ছে ডেটা সংরক্ষিত থাকে তাদেরকে আমরা বলি স্থায়ী মেমোরি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এখন আসে অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভোলাটাইল মেমোরি। যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করার পরে হারিয়ে যায়,
যেমন এই যে তুমি কম্পিউটারে কাজ করতেছো, একটা গেম খেলতেছো, সামহাউ কারেন্ট চলে গেল, তোমার কম্পিউটার অফ হয়ে গেল, তোমার গেমটা হচ্ছে আর পুনরায় রান হবে না। তুমি যখন পুনরায় কম্পিউটারটা হচ্ছে চালু করবা, তখন তুমি আর গেমটা পাবা না, নতুন করে আবার গেমটা হচ্ছে তোমার কি করতে হবে, চালু করতে হবে। তাহলে তোমার গেমটা, তুমি যে গেমটা খেলতেছিলা বা মুভি দেখতেছিলা, হ্যাঁ, বা ইউটিউবে তুমি ছিলা, এই জিনিসগুলো হচ্ছে তোমার কম্পিউটারের কোথায় আছে, কোথায় সংরক্ষিত আছে, অস্থায়ী মেমোরিতে আছে। ঠিক আছে, কোথায় আছে? অস্থায়ী মেমোরি, যেমন র্যামের মধ্যে আছে, বা এক্সটার্নাল যে তুমি মেমোরি কার্ড ইউজ করো সেখানের মধ্যে আছে, রাইট? ওকে, তাহলে অস্থায়ী মেমোরি হচ্ছে কি, যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করার পরে হারিয়ে যায় বা আর পাওয়া যায় না, তাদেরকে হচ্ছে আমরা বলি অস্থায়ী মেমোরি। যেমন একটা উদাহরণ হচ্ছে র্যাম। র্যামের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন কিছু, যেমন বিভিন্ন অ্যাপস, বিভিন্ন ছবি, ভিডিও, অডিও, এগুলো ডাউনলোড করে হচ্ছে যেখানে জমা থাকে সেটা হচ্ছে র্যাম। যখন তুমি মোবাইলটা অফ করে দিবা বা সামহাউ কোনো কারণে হচ্ছে তোমার কম্পিউটার অফ হয়ে গেল, তুমি কিন্তু আর ওই জায়গাটাতে থাকবে না। যখন কম্পিউটার তুমি পুনরায় চালু করবা, তখন নতুন করে আবার তোমার কি করতে হবে, সব কিছু চালু করতে হবে। ঠিক আছে, সো এই দুইটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ক্লিয়ার হলে আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে, বা সি লিখে কমেন্ট করো। তাহলে আমরা যে দুইটা বিষয় পড়লাম, কম্পিউটারের মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি হচ্ছে কি, যেটা কম্পিউটার বন্ধ করার পরেও যে ডাটাগুলো হচ্ছে মেমোরিতে সংরক্ষিত থাকে, সেই ধরনের মেমোরিকে আমরা বলি স্থায়ী মেমোরি। যার উদাহরণ হচ্ছে হার্ড ডিস্ক, র্যাম, হার্ড ডিস্ক, রম, ঠিক আছে। র্যাম হচ্ছে তোমার অস্থায়ী মেমোরি, মাথায় রাখবা। হার্ড ডিস্ক, রম, ডিভিডি, ইউএসবি, চারটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, বইয়ের উদাহরণ, এগুলো থেকে আসবে পরীক্ষায় এমসিকিউ আসলে। আর অস্থায়ী মেমোরির মধ্যে আছে কি র্যাম, এটা একটু মাথায় রাখবে, এটা রম। ওকে, সো ক্লিয়ার, ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তীতে যাচ্ছি। দেখো, এর পরবর্তীতে যাচ্ছি, এটা একটু মাথায় রাখবা। স্থায়ী মেমোরির এক্সাম্পলগুলো হার্ড ডিস্ক, রম, ডিভিডি, ইউএসবি, আর অস্থায়ী মেমোরি হচ্ছে কি রম। ঠিক আছে, সো এরপরে হচ্ছে আমরা যাই, চলো। এখন এখানে হচ্ছে কিছু লেখা আছে, এগুলো তোমাদের বইয়ে আছে, যেটা এনসিটিভি বইয়ে আছে, সেখানে এগুলো তোমরা পাবা। সো আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে একটা চিত্র দেখব, যেটাও গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য, যেটা তোমাদের এনসিটিভি বইয়ে দেওয়া আছে। দেখো, চিত্রটা হচ্ছে এমন, খেয়াল করো। ঠিক আছে, এখানে প্রথম হচ্ছে, এখানে আছে রেজিস্টার, এখানে আছে হচ্ছে রেজিস্টার, ঠিক আছে। এখানে আছে হচ্ছে ক্যাশ লেভেল 1, এরপর এখানে আছে হচ্ছে তোমার ক্যাশ লেভেল 2, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে তোমার র্যাম, আর এখানে আছে হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ঠিক আছে, আচ্ছা, লিখে বোঝা যাচ্ছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমি হোয়াইট কালার ইউজ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখানে চিত্রটার মধ্যে আসলে কি দেওয়া আছে একটু দেখো। হ্যাঁ, এখানে আমি কয়েকটা জিনিস লিখতেছি, একটা হচ্ছে স্পিড, আর একটা হচ্ছে প্রাইস। ঠিক আছে, আর এটা হচ্ছে কি প্রাইস। ওকে, এরপর আবার এদিকে কয়েকটা জিনিস লিখতেছি, দেখো, ক্যাপাসিটি, হ্যাঁ, ক্যাপাসিটি। ওকে, মানে ক্যাপাসিটি বলতে হচ্ছে মেমোরির ধারণ ক্ষমতা। আচ্ছা, রেট কম বোঝা যাচ্ছে? তাহলে আবার লিখি, দেখো, একটু খেয়াল করো। এখানে হচ্ছে আমি প্রথমে লিখলাম রেজিস্টার, হ্যাঁ, প্রথমে লিখলাম হচ্ছে রেজিস্টার, তারপর লিখলাম হচ্ছে ক্যাশ, কথাগুলো খেয়াল করবা, ক্যাশ লেভেল 1, তারপর হচ্ছে তোমার ক্যাশ লেভেল 2, তারপর হচ্ছে তোমার, এখন বুঝে যায়? ওকে, ক্যাশ লেভেল 2, এরপর হচ্ছে লিখলাম আমি, ধরো তোমার র্যাম, ঠিক আছে। এরপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ওকে, এখন খেয়াল করো, এই যে এখানে একটা আমি জিনিস লিখলাম, সেটা হচ্ছে নিচ থেকে উপরে
নিচ থেকে উপরে হচ্ছে কি দেখবা স্পিড এবং দেখবা হচ্ছে প্রাইস এবং কি দেখবা প্রাইস। আর এদিকে হচ্ছে আমি লিখলাম দেখো উপর থেকে নিচে, এখানে দেখবা ক্যাপাসিটি, ক্যাপাসিটি। হ্যাঁ, একটা এমসিকিউ এখান থেকে আসবে তোমাদের। এমসিকিউটা কেমন আসবে, তোমাদেরকে বলবে যে নিচের কোন মেমোরিটির স্পিড সব থেকে বেশি। এমসিকিউতে এরকম প্রশ্ন আসবে, নিচের কোন মেমোরির স্পিড সব থেকে বেশি, ঠিক আছে। সো দেখো সব থেকে বেশি স্পিড হচ্ছে রেজিস্টারের, হ্যাঁ এটা সব থেকে বেশি ফাস্ট কাজ করতে পারে, ঠিক আছে। এরপর খেয়াল করো, এরপর হচ্ছে ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 2 এগুলোর স্পিড, এরপর হচ্ছে র্যাম, এরপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি। অর্থাৎ রেজিস্টার যত দ্রুত তার ডেটাগুলো নিয়ে কাজ করতে পারে তার থেকে কম কাজ করতে পারে ক্যাশ লেভেল 1 এবং 2। এরপর হচ্ছে র্যাম, এরপর ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি বলতে যেমন গুগল ড্রাইভ আছে, আইক্লাউড আছে, এগুলো হচ্ছে ভার্চুয়াল মেমোরি, রাইট? ওকে, সো স্পিডের দিক থেকে সব থেকে ফাস্ট মেমোরি যেটা সেটা হচ্ছে কি রেজিস্টার। এরপর ক্রমান্বয়ে বাকিগুলো আসবে, বুঝতে পারছো ব্যাপারটা, বুঝছো? ওকে, ক্রমান্বয়ে হচ্ছে এদিকে হচ্ছে নিচে হচ্ছে কম, এটা হচ্ছে বেশি, এদিকে হচ্ছে মনে রাখবা বেশি, উপরে গেলে বেশি আর নিচে আসলে হচ্ছে কি কম। হ্যাঁ, উপরে গেলে বেশি, উপর হচ্ছে বেশি আর নিচে কম। আচ্ছা, এরপর দেখো এদিকে উপর হচ্ছে কম আর এদিকে হচ্ছে বেশি। ওকে, এরপর দেখো ক্যাপাসিটির দিক থেকে, ক্যাপাসিটির দিক থেকে হচ্ছে রেজিস্টারের ক্যাপাসিটি কম, অনেক ফাস্ট কাজ করে মেমোরিটা, বাট এটার ক্যাপাসিটি ধারণ ক্ষমতা হচ্ছে কম। একইভাবে ক্রমান্বয়ে যখন নিচে আসবে ক্যাশ লেভেল 1, 2 এর ধারণ ক্ষমতা হচ্ছে রেজিস্টার থেকে বেশি, বাট স্পিড হচ্ছে কি হবে কমে যাবে। র্যামের ধারণ ক্ষমতা হচ্ছে রেজিস্টার ক্যাশ লেভেল 1, 2 থেকে বেশি, বাট স্পিড হচ্ছে কি হয়ে যাবে কমে যাবে এবং প্রাইসও কমে যাবে, ঠিক আছে। ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরির ধারণ ক্ষমতা হচ্ছে অনেক বেশি, কিন্তু সেটার প্রাইস এবং স্পিড হচ্ছে কি অনেক কমে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার। এটা ক্লিয়ার কিনা বলো, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরকম থাকে, নিচের কোন মেমোরির ধারণ ক্ষমতা বেশি এবং স্পিড কম। সেক্ষেত্রে হচ্ছে তোমার এগুলো দেওয়া থাকলে তোমার বুঝে হচ্ছে অ্যান্সার করতে হবে, এই পিরামিডটা বুঝে হচ্ছে তোমার অ্যান্সার করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আচ্ছা আমাকে বলছে ভাইয়া এটা কি বেসিক থেকে করাচ্ছেন? হ্যাঁ একদম বেসিক থেকে, আমরা একদম শুরু থেকেই স্টার্ট করলাম। আচ্ছা তাহলে এটা কি সবার কাছে ক্লিয়ার, একটু আমাকে বলো। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্পিড এবং প্রাইসের দিক থেকে যত উপরে যাবে তত বেশি হবে। সো ভার্চুয়াল মেমোরির প্রাইস এবং স্পিড হচ্ছে কম, কিন্তু এটার ক্যাপাসিটি বেশি। র্যামের ক্যাপাসিটি হচ্ছে ভার্চুয়াল মেমোরি থেকে একটু কম এবং স্পিড এবং প্রাইস হচ্ছে ভার্চুয়াল মেমোরি থেকে হালকা বেশি। এরপর ক্যাশ লেভেল 2 এর স্পিড এবং তোমার কি প্রাইস হচ্ছে র্যাম এবং ভার্চুয়াল মেমোরি থেকে আরেকটু বেশি, কিন্তু ক্যাপাসিটি হচ্ছে র্যাম এবং ভার্চুয়াল মেমোরি থেকে কম। আবার ক্যাশ লেভেল 1 হচ্ছে তাদের থেকে একটু উপরে, যার স্পিড এবং প্রাইস হচ্ছে বাকিগুলো থেকে বেশি, ক্যাপাসিটি কম। রেজিস্টারের স্পিড এবং প্রাইস সব থেকে বেশি এবং রেজিস্টারের ধারণ ক্ষমতা হচ্ছে সব থেকে কম, মাত্র একটা বিট নিয়ে কাজ করতে পারে। ওকে, এখন এখানে হচ্ছে কিছু বিষয় একটু মাথায় রাখবা। এই যে এখানে একটু ছোট করে আমি তোমাদেরকে এখানে বলি, কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমোরি আছে। প্রসেসরের সব থেকে কাছের মেমোরি হচ্ছে কি রেজিস্টার। হ্যাঁ, এমসিকিউর জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট যে প্রসেসরের সব থেকে কাছের মেমোরি কি রেজিস্টার, আর তারপরেই থাকে হচ্ছে ক্যাশ মেমোরি। হ্যাঁ, এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর বাকিগুলো হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মনে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে প্রসেসরের বাইরে মাদারবোর্ড হচ্ছে সংযুক্ত থাকে র্যাম। এই যে র্যাম হচ্ছে প্রসেসরের বাইরে মাদারবোর্ডে হচ্ছে কি থাকে সংযুক্ত থাকে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবা। এই যে র্যাম, তাহলে দুইটা লাইন হচ্ছে এখান থেকে আমি তোমাদেরকে মার্ক করে দিলাম। প্রথম লাইনটা হচ্ছে প্রসেসরের সব থেকে কাছে যেটা থাকে যে মেমোরি সেটা হচ্ছে রেজিস্টার, এবং র্যাম প্রসেসরের বাইরে কোথায় সংযুক্ত থাকে মাদারবোর্ডে সংযুক্ত থাকে। আর বাকিগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এই যে এই স্লাইডটা কি ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে আমরা এর পরে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম প্রোগ্রামের
ধারণা নিয়ে, ঠিক আছে, কনসেপ্ট অফ প্রোগ্রামিং। এটা আশা করি ক্লিয়ার। সো আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম হচ্ছে কম্পিউটারে মূলত যত হিসাব নিকাশের কাজ করবে সেটা আসলে মাইক্রো প্রসেসর করে। মাইক্রো প্রসেসরের মধ্যে সিপিইউ থাকে, আর সিপিইউর এই হিসাব নিকাশগুলো করতে গিয়ে তার মেমোরির প্রয়োজন হয়, কারণ ডেটাগুলো সংরক্ষণ করতে হবে। সো ডেটা সংরক্ষণের বিষয়টা যখন চলে আসে তখন অটোমেটিক্যালি হচ্ছে কি চলে আসে, কম্পিউটারের মেমোরি চলে আসে। কম্পিউটারের মেমোরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ীকে আমরা বলি নন ভোলাইটাল, আর অস্থায়ীকে আমরা বলি ভোলাইটাল। সো স্থায়ী মেমোরি যেটাকে হচ্ছে আমরা বলি নন ভোলাইটাল, এটা হচ্ছে কম্পিউটার যখন বন্ধ হয়ে যাবে তারপরও তার ডাটাগুলো সংরক্ষিত থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হচ্ছে ইউএসবি ড্রাইভ, রোম, হার্ড ডিস্ক, যেখানে সিস্টেমের যেই ডাটাগুলো আছে সেগুলো সংরক্ষিত থাকে। আর অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, যেমন হচ্ছে আমরা বিভিন্ন অডিও, ভিডিও, গেমস এগুলো হচ্ছে ডাউনলোড করে রাখি। সো অস্থায়ী মেমোরি কেমন টাইপ মেমোরি? যখন তোমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে তোমার ডাটাগুলো আর ওই যে তুমি যখন এটা ওপেন করবা, পুনরায় যখন কম্পিউটার ওপেন করবা তখন তোমার ডাটাগুলো কিন্তু আবার পুনরায় তুমি পাবা না, নতুন করে আবার তোমার ওপেন করতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখলাম হচ্ছে মেমোরিগুলার স্পিড এবং প্রাইস এবং ক্যাপাসিটি। রেজিস্টারের স্পিড এবং প্রাইস সব থেকে বেশি, কিন্তু ক্যাপাসিটি কম। ক্রমান্বয়ে হচ্ছে ক্যাশ লেভেল 1-2 এর স্পিড প্রাইস বেশি, মানে রেজিস্টার থেকে কম, অন্যদের থেকে বেশি আর কি। এবং ক্যাপাসিটি হচ্ছে রেজিস্টার থেকে হালকা একটু বেশি। র্যাম, এটার স্পিড এবং প্রাইস বাকিগুলা থেকে হচ্ছে কম, কিন্তু ক্যাপাসিটি বেশি। আর ভার্চুয়াল মেমোরির ক্যাপাসিটি সব থেকে বেশি, স্পিড এবং প্রাইস হচ্ছে অন্যগুলা থেকে অনেক অনেক কম। অলরাইট, সো এখানে দুইটা লাইন আমি তোমাদেরকে বললাম। প্রসেসরের সব থেকে কাছের মেমোরি হচ্ছে রেজিস্টার, এবং র্যাম হচ্ছে প্রসেসরের বাইরে মাদারবোর্ডে হচ্ছে সংযুক্ত থাকে, ঠিক আছে। ওকে, এরপরে আসো। এরপরে আমরা তাহলে কনসেপ্ট অফ প্রোগ্রামিং এই টপিকটা শেষ করলাম। এখন আমরা আলোচনা করব প্রোগ্রাম জিনিসটা আসলে কি। এরপর আমরা আস্তে আস্তে হচ্ছে প্রোগ্রামের ভেতরে মানে মূল টপিকগুলো তো হচ্ছে এন্টার করবো, ঠিক আছে। সো খেয়াল করো, প্রোগ্রাম কি এই জিনিসটা একটু আমরা দেখি। দেখো প্রোগ্রাম কি। আচ্ছা, সো প্রোগ্রাম কি, এটা জাস্ট একটা সিম্পল একটা বেসিক কোশ্চেন। সো কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশাবলীর সমষ্টিকে কি বলা হয়? প্রোগ্রাম বলা হয়। তাহলে তুমি যখন কম্পিউটারের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করবে, যেমন আমরা অনেক অ্যাপ্লিকেশন দেখি, আমরা যোগ বিয়োগের কাজ যেগুলো বেসিক কাজ, গড় নির্ণয়ের কাজ, লুপের কাজ যেগুলো সি প্রোগ্রামে করি, তো এই যে আমাদের ফিজিক্যাল কাজগুলো আমরা যখন হচ্ছে কম্পিউটারের মাধ্যমে সমাধান করতে চাই তখন আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিই এটাকে মূলত কি বলা হয়? প্রোগ্রাম বলা হয়। সিম্পল, ঠিক আছে। এরপর দেখো প্রোগ্রামের ভাষার স্তর, এটা হচ্ছে মোটামুটি হচ্ছে ইম্পর্টেন্ট বলা যায়। এখান থেকে মূলত প্রোগ্রামের যেই যাবতীয় বিষয়গুলো আছে বা প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত যেই তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পাবো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর টপিক। সো এখানে হচ্ছে আমরা কি সম্পর্কে জানবো? প্রোগ্রামের ভাষার স্তর। দেখো প্রোগ্রামের ভাষার স্তর হচ্ছে 5টা। প্রথমটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা। সো প্রথম প্রজন্মের ভাষাকে আমরা বলি মেশিন ভাষা, অর্থাৎ যেটা হচ্ছে 0 অথবা 1। মেশিনের ভাষা হচ্ছে কি বলতো? 0 অথবা 1, ঠিক আছে, সিম্পল। এরপর দ্বিতীয় প্রজন্মের ভাষা যেটাকে আমরা বলি অ্যাসেম্বলি ভাষা, এটাকে বলা হয় সাংকেতিক ভাষা। কি বলা হয়? সাংকেতিক। এমসিকিউর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, যে নিচের কোন ভাষাকে হচ্ছে সাংকেতিক ভাষা বলা হয়। তাহলে অ্যাসেম্বলি ভাষাকে হচ্ছে সাংকেতিক ভাষা বলা হয়। এবং মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, অর্থাৎ প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম, এই দুইটা ভাষাকে আবার বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কি বলা হয় স্যার? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। বুঝে গেছে এটা? ওকে, তাহলে হচ্ছে আমরা দেখলাম প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা, অর্থাৎ মেশিনের ভাষা হচ্ছে কি, যতগুলো মেশিন আছে, এই যে আমার মোবাইলে এখন লাইভ চলছে, হ্যাঁ, যতগুলো মেশিন আছে সবগুলার অ্যাকচুয়াল ভাষাই হচ্ছে কি 0 অথবা 1, বাইনারি, হ্যাঁ। আর অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা। প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, এরপর আসো তৃতীয় প্রজন্মের ভাষা, যেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, যেটাকে হচ্ছে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মূলত সি ভাষাটা, যেটা হচ্ছে আমাদের এই অধ্যায়,
হ্যাঁ, যেটাকে কেন্দ্র করে আমাদের এই অধ্যায়। এই সি ভাষাটা মূলত তৃতীয় প্রজন্মের ভাষার অন্তর্ভুক্ত এবং এখনও পর্যন্ত সবথেকে বহুল ব্যবহৃত যেই প্রোগ্রামিং ভাষাগুলো আছে সবগুলো কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষা, পাইথন, জাভা, সি প্লাস প্লাস, ঠিক আছে, এগুলো আর কি। এরপর দেখো 4GL, যেটা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। এরপর 5GL, 4GL মানে হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর 5GL মানে হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, ঠিক আছে। ওকে, সো এটা একটু খেয়াল রাখবা, এগুলোকে বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এই তিনটাকে উচ্চস্তরের ভাষা, অতি উচ্চস্তরের ভাষা এবং স্বাভাবিক ভাষা, এগুলোকে হচ্ছে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর চলো এখন আমরা আলোচনা করব মেশিন ভাষা সম্পর্কিত কি কি তথ্য আছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রথম হচ্ছে আমরা আলোচনা করব মেশিন ভাষা নিয়ে, মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ভাষা আসলে কি? দেখো, যে ভাষায় শুধু 0 অথবা 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে হচ্ছে কি বলে? মেশিন ভাষা বলে। এখন এই জায়গাটাতে সবথেকে ইম্পর্ট্যান্ট যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে এটা, যে মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করলে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট লাইন এখানে, যেটা এমসিকিউতে আসার পসিবিলিটি আছে। তাহলে কি বললাম? মেশিন ভাষা হচ্ছে যেখানে শুধুমাত্র 0-1 দিয়ে তুমি প্রোগ্রাম করবা, যে কোনো কাজ, তুমি যোগের কাজ করবা, এই প্রোগ্রামটা তুমি ক্রিয়েট করবা 0 অথবা 1 ব্যবহার করে, 0 এবং 1 ব্যবহার করে, ঠিক আছে, দুইটাই ব্যবহার করে তুমি মেশিন ভাষা দিয়ে একটা প্রোগ্রাম তুমি রচনা করছো। কিন্তু মেশিন ভাষা দিয়ে যখন তুমি কোনো প্রোগ্রাম রচনা করবা, কোনো একটা সমস্যা সমাধান করবা, কোনো একটা সমস্যা সমাধান করার জন্য প্রোগ্রাম ক্রিয়েট করছো, তখন কিন্তু আর অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এখন প্রশ্নটা হচ্ছে স্যার, প্রশ্নটা হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম জিনিসটা আসলে কি? ঠিক আছে, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে মূলত এই যে ধরো আমাদের দেশে হচ্ছে একজন ফরেনার আসছে, সাপোজ তিনি আসছেন কোত্থেকে? জাপান থেকে। এখন তিনি মূলত হচ্ছে জাপানি ভাষা বোঝে, আমাদের বাংলা ভাষা তিনি বোঝে না, ঠিক আছে। তো আমাদের বাংলা ভাষাটাকে মনে করে কেউ একজন বাংলাতে কথা বললো, এই ভাষাটাকে হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, জাপানি ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য মাঝখানে একজন ট্রান্সলেটরের প্রয়োজন হচ্ছে, মাঝখানে একজন মানুষের প্রয়োজন হচ্ছে, যাকে আমরা বলছি ট্রান্সলেটর, ঠিক আছে। সো এই যে জাপানি মানুষটাকে আমাদের বাংলা ভাষাটাকে হচ্ছে জাপানিতে কনভার্ট করে বুঝিয়ে দিচ্ছে কে? ট্রান্সলেটর। এটাকেই মূলত বলা হয় অনুবাদক প্রোগ্রাম। সো আমরা যখন মেশিনের ভাষা 0-1 ছাড়া অন্য কোনো ভাষায় হচ্ছে প্রোগ্রাম করব, যেমন ইংরেজিতে আমরা প্রোগ্রাম করি, সো ইংরেজিটা আর আমাদের ডিভাইস বুঝে না, আমাদের হার্ড ডিস্ক বা প্রসেসর কি বুঝে না, তোমার ইংরেজি বুঝে না, সে বুঝে কি? 0-1। সো এই 0-1 কনভার্ট করার জন্য, মানে আমাদের ইংরেজি ভাষাটাকে হচ্ছে 0-1 কনভার্ট করার জন্য মাঝখানে যে প্রোগ্রামটা আগে থেকে ক্রিয়েট করা আছে সেটাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম। সো তুমি যেহেতু হচ্ছে 0-1 দিয়েই কাজ করবা, 0-1 দিয়েই যেহেতু তুমি প্রোগ্রাম করবা, সো তোমার আর ট্রান্সলেটর প্রোগ্রামের কোনো কাজটাই, এটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, এরপর দেখো অ্যাসেম্বলি ভাষা। এই লাইনটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। অ্যাসেম্বলি ভাষা, তাহলে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে কি? বিভিন্ন ধরনের সংকেত বা ন্যামনিক কোড ব্যবহার করে, দেখো বিভিন্ন ধরনের সংকেত বা ন্যামনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে হচ্ছে আমরা বলি অ্যাসেম্বলি ভাষা। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, এটিকে হচ্ছে সাংকেতিক ভাষাও বলা হয়। এটিকে কি বলা হয়? সাংকেতিক ভাষাও বলা হয়। এখন অ্যাসেম্বলি ভাষার কিছু কিন্তু সিম্বল আছে, যেমন সিম্বলগুলো কেমন দেখো, যে LDA, STA, হ্যাঁ, তারপর হচ্ছে ADD, তারপর হচ্ছে তোমার SUB, তারপর হচ্ছে CLEAR, ক্লিয়ার, হ্যাঁ। তো এরকম কিছু সিম্বল আছে। আচ্ছা, আমাকে রাফা বলছে এগুলা কি লিখে রাখবো? আচ্ছা, এই যে আমি যে সংকেতগুলো তোমাদেরকে দিলাম, এই যে LDA মানে হচ্ছে লোড অ্যাকুমুলেটর, STA মানে হচ্ছে তোমার স্টোর অ্যাকুমুলেটর, ADD মানে হচ্ছে এডিশন, SUB মানে হচ্ছে সাবস্ট্রাকশন, আরেকটা আছে এখানে MUL মানে মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, আর এটা হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ। এগুলো হচ্ছে তোমরা একটু লিখে রাখতে পারো, যদিও খুব একটা আসা না, এগুলো পরীক্ষায় আসা না, তারপরেও তোমরা একটু দেখে রাখতে পারো আসলে অ্যাসেম্বলি ভাষাটা অ্যাকচুয়ালি কেমন। এরকম সংকেতগুলো হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় হচ্ছে কি করা হয়?
মূলত ব্যবহার করা হয়। ঠিক আছে, খুব একটা আসে না, তারপর জেনে নাও। যেগুলো আসবে সেগুলো আমি মার্ক করে দেবো, এভাবে মার্ক করে দেবো যেগুলো পরীক্ষায় আসবে। ওকে, এরপর আসো সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কি তোমার উচ্চ স্তরের ভাষা, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা আসলে কি? প্রোগ্রাম রচনার জন্য সহজে বোধগম্য সার্বজনীন ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলে। অর্থাৎ এই যে উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ভাষাগুলো আছে এগুলো হচ্ছে সব মানুষের জন্যই, অর্থাৎ সবাই যেন এটা বোঝে। যিনি প্রোগ্রাম করবেন, যিনি প্রোগ্রামার, তিনিও বুঝবেন বা তুমিও যেন বোঝো, রাইট? সো উচ্চস্তরের ভাষার মধ্যে যতগুলো প্রোগ্রামিং ভাষা আছে সবগুলো হচ্ছে সবাই যেন বোঝে এরকম ভাষা। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রাম করব। যখনই তুমি উচ্চস্তরের ভাষার মাধ্যমে প্রোগ্রাম করবা তখন কিন্তু আবার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে, কারণ তুমি ইংরেজিতে লিখবা, তোমার কোডিংগুলো হচ্ছে ইংরেজিতে করবা, বিভিন্ন কমান্ড ইউজ করবা। এই কমান্ড কিন্তু কম্পিউটার বুঝে না, তাকে বুঝিয়ে দিতে হয় কিসের মাধ্যমে? 0-1 কনভার্ট করে, বাইনারি সংখ্যায় কনভার্ট করে। সো এই কনভার্ট করার কাজটা কে করবে? ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম করবে। সো সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব, এটা হচ্ছে আলাদা একটা টপিক, ওইদিকে হচ্ছে আমরা পরে যাচ্ছি। চালর দিশারি বলছে, স্যার এই চ্যাপ্টার শেষ হতে কতদিন লাগতে পারে? আচ্ছা, এই চ্যাপ্টার আমি তো বললাম ক্লাসের শুরুতেই আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে 10টা ক্লাসে শেষ করব, 10টা ক্লাস। সো আশা করি হচ্ছে তোমাদের আগামী মাসের হচ্ছে 12 বা 15 তারিখের মধ্যেই হচ্ছে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যদি রেগুলার ক্লাস নেই তাহলে তো ধরো 5-6 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে বা 7-8 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি কোনো কারণে রেগুলার ক্লাস নিতে না পারি, যেহেতু আবার পেইড ব্যাচের ক্লাস থাকে, সো তখন হচ্ছে একটু সময় বেশি লাগবে আর কি। যাই হোক, 10টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে কি বললাম? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রাম রচনা করার জন্য সহজে বোধগম্য সার্বজনীন ভাষাকে, মানে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলা যায় এটাকে, আমরা কি বলি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। এরপর খেয়াল করো, এখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে, এই যেগুলো থেকে হচ্ছে এমসিকিউ আসবে, মাথায় রাখবা। বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষা ব্যবহার করা হয়। যেমন বৈজ্ঞানিক সমস্যা সমাধান করার জন্য যে ধরনের ভাষাগুলো হচ্ছে ইউজ করা হয় সেগুলো হচ্ছে কি? বেসিক, প্যাসকেল, সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে বৈজ্ঞানিক সমস্যা সমাধান করার জন্য। আচ্ছা, রাফি বলছে 10টা ক্লাসে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম সম্ভব? ইনশাল্লাহ সম্ভব। হ্যাঁ, আমাদের থিওরি অংশটা শেষ হলে দেখবা আমরা সি প্রোগ্রামের, আমি আসলে সি প্রোগ্রামের পুরো অধ্যায়টাকে হচ্ছে তোমার টোটাল 4টা ভাগে ভাগ করি। 4টা ভাগ, মূলত বলতে পারো 3টা ভাগে ভাগ করি, ধরে নিলাম 4টা। প্রথম হচ্ছে থিওরি পার্ট, ঠিক আছে? থিওরি পার্টের পরে আসবে হচ্ছে নর্মাল যে সি প্রোগ্রামগুলো আমাদের আছে সেই সি প্রোগ্রামগুলো, অর্থাৎ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা, এই যে তারপর গড় নির্ণয় করা, যোগ করা, এইসব জিনিসগুলো, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এগুলো হচ্ছে আমরা একটা সেকশন। তাহলে প্রথম সেকশন হচ্ছে থিওরি অংশ, দ্বিতীয় সেকশনে আমরা কথা বলবো এগুলো নিয়ে, তৃতীয় সেকশনে হচ্ছে আমরা কথা বলবো কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে, অর্থাৎ ইফ এবং এলসের কাজ, ইফ অথবা এলস ইফ এসবের কাজ। হ্যাঁ, মানে কন্ডিশন নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তৃতীয় সেকশনে হচ্ছে মানে নাম্বার 4 যেটা, তাহলে প্রথম সেকশন হচ্ছে কি? থিওরি, ঠিক আছে? এরপর নাম্বার 2 হচ্ছে আমরা কথা বলবো এই যে তোমার এরিয়া নিয়ে, মানে ক্ষেত্রফল নির্ণয় করা, সেলসিয়াস থেকে ফারেনহাইট করা, ফারেনহাইট থেকে সেলসিয়াস করা। নাম্বার 3তে হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে ইফ নিয়ে, এলস ইফ এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো, যেখানে হচ্ছে লিপ ইয়ার, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, ঋণাত্মক সংখ্যা বের করা, ধনাত্মক সংখ্যা বের করা, জোড় সংখ্যা বের করা, এগুলো নিয়ে কাজ করব। এরপর আমরা নাম্বার 4-এ হচ্ছে কাজ করব লুপ নিয়ে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা 20% শিওর, এটা থেকে হচ্ছে কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবেই, এটা থেকেই আসবে, বেশিরভাগ এটা থেকে আসে, আর কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে আসে, ঠিক আছে? সো এই 4টা সেকশনে হচ্ছে আমরা ভাগ করে ফেলবো। সো থিওরি অংশটা শেষ হলে দেখবা বাকিগুলো শেষ হতে হচ্ছে সময় লাগবে না। সো খেয়াল করো, তাহলে কি বললাম? বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য যেই ধরনের প্রোগ্রামিং ভাষাগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে কি? বেসিক, প্যাসকেল, সি প্লাস প্লাস। আর প্রশ্ন উত্তরমূলক সমস্যা সমাধান করার জন্য এই যে বেসিক, সি প্লাস প্লাস, ফক্স প্রো, এখানে মিল থাকবে, এটা কোনো কিছু না, জাস্ট তুমি মাথায় রাখবা যে কোন ভাষাগুলো দিয়ে কী ধরনের সমস্যা সমাধান করা যায়। যেমন বেসিক, প্যাসকেল,
সি প্লাস প্লাস দিয়ে হচ্ছে বৈজ্ঞানিক সমস্যা, আর প্রশ্ন উত্তরমূলক সমস্যা সমাধান করার জন্য বেসিক সি প্লাস প্লাস ফক্স প্রো। এরপর বাণিজ্যিক সমস্যা সমাধান করার জন্য এটা সব থেকে বেশি আসে পরীক্ষায়। বাণিজ্যিক সমস্যা সমাধান করার জন্য যে প্রোগ্রামিং ভাষাটা ইউজ করা হয় সেটা হচ্ছে কবল। সেটা কি? কবল, COBOL, কবল। ঠিক আছে, সো এইটুকু পর্যন্ত ক্লিয়ার করে আমাকে একটু বলো। আমরা মেশিন ভাষা শেষ করলাম, অ্যাসেম্বলি ভাষা শেষ করলাম। মেশিন ভাষা হচ্ছে যেখানে ইম্পর্টেন্ট লাইন ছিল অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, কারণ মেশিনের ভাষা দিয়ে তুমি প্রোগ্রাম করবা, কোনো ট্রান্সলেটর প্রোগ্রামের প্রয়োজন নাই। ঠিক আছে, অ্যাসেম্বলি ভাষা যেটা একটা সাংকেতিক ভাষা, এরকম কিছু সংকেত ইউজ করে যেখানে কোডিং করা হয়। আর উচ্চস্তরের ভাষা হচ্ছে যেটা এখন বর্তমানে সব থেকে বেশি ইউজ করা হয়, যেটা সার্বজনীন ভাষা। সো এখানে হচ্ছে আমরা দেখলাম বৈজ্ঞানিক সমস্যা সমাধান করার জন্য 3টা ভাষা, প্রশ্ন উত্তরমূলক সমস্যা সমাধানের জন্য তোমার 3টা ভাষা, আর বাণিজ্যিক সমস্যা সমাধানের জন্য হচ্ছে কবল। এটা একটু মার্ক করে রাখবা, এটা সব থেকে পরীক্ষায় বেশি আসে MCQতে। অলরাইট, সো চলো তাইলে আমরা এরপরে যাচ্ছি। এখন দেখো, এখন যেগুলো পড়বো এগুলো হচ্ছে এতক্ষণ যা পড়লাম তার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতক্ষণ যা পড়লাম এগুলো ছিল বেসিক, মানে খুবই বেসিক আলোচনা। আর এখন যা পড়বো এগুলো হচ্ছে তোমাদের MCQর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে বলছে MD রাকিব আল হাসান, আচ্ছা তোমরা কি ক্লাস সবাই শেয়ার করছো? এটা আগে বলো। সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিও। ক্লাস শেয়ার করে আমাকে ইনবক্স করবা পেজে। আমাকে পেজে ইনবক্স করলে আমি তোমাদেরকে হচ্ছে এই যে থিওরি অংশের যেই শিটটা আছে এটা তোমাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে, এটা পড়লে কিন্তু তোমার আর MCQ নিয়ে কোনো টেনশন করতে হবে না, বা বইয়ের হচ্ছে এতগুলো পড়তে হবে না। জাস্ট এখানে সব নোট আকারে আছে, দেখছো সব নোট করা আছে, জাস্ট নোটগুলো পড়বা, দ্যাটস ইট, দ্যাটস এনাফ। ওকে, সো খেয়াল করো, গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চস্তরের ভাষা নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব। সো তার মধ্যে প্রথম হচ্ছে সি ভাষাটা নিয়ে আমরা কথা বলবো, এটা থেকে সব থেকে বেশি MCQ আসে। এই কারণে হচ্ছে আমরা প্রথমে সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। দেখো, সো সি প্রোগ্রামের আবিষ্কারক সরি ফর দ্য ইন্টারাপশন, একটা কল আসছিল, বুঝছো। আচ্ছা, তাহলে 10টা ক্লাসের একটা স্পেসিফিক রুটিন দিয়ে রাফি বলছে আমাকে। আচ্ছা, সমস্যা নেই, তুমি ক্লাসগুলো কন্টিনিউ করে যাও, দেখবো হচ্ছে সিকুয়েন্স মিল থাকবে। যেমন আজকে হচ্ছে আমরা থিওরি পার্টের কী কী টপিক নিয়ে আলোচনা করতেছি আমি তো শুরুতেই বললাম। ঠিক আছে, আজকে মূলত হচ্ছে আমরা যতটুকু কভার করা যায় থিওরি অংশটা কভার করব। আগে হচ্ছে আমার থিওরি অংশটা কমপ্লিট করতে প্রায় 3টা থেকে 4টা ক্লাস প্রয়োজন হতো। ঠিক আছে, এখন যেহেতু হচ্ছে তোমার স্লাইড আকারে আছে, এই কারণে টাইম কম লাগবে, দেখা যাবে হচ্ছে 2টা ক্লাসের মধ্যেই আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো থিওরি অংশটা শেষ হলে এরপর আমি তোমাদেরকে বলবো যে আমরা কোন ক্লাসে কোন কোন টপিকগুলো শেষ করব। তো আজকে আমরা মূলত হচ্ছে এখনো পর্যন্ত প্রোগ্রামের ভাষার স্তর টপিক পর্যন্ত আসছি। ঠিক আছে, সো লেটস সি। দেখো, গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চস্তরের ভাষা, তার মধ্যে প্রথমে সি ভাষাটি নিয়ে আমরা কথা বলবো, যার আবিষ্কারক ড্যানিস রিচি। আমরা উইকিপিডিয়া মতে জানি তিনি হচ্ছে এটা আবিষ্কার করেন 1970 সালে, বাট এনসিডিবি বই অনুসারে এই আবিষ্কারটা বলা হচ্ছে 1972 সালে। তাহলে এখন তোমরা কোনটা পরীক্ষায় অ্যান্সার করবা? আচ্ছা, হ্যাঁ, নোট করে পড়লে তো ভালো। যে কোনো পড়াশোনায় হচ্ছে তুমি যদি নোট করে পড়ো এটা দীর্ঘদিন তোমাকে ফিডব্যাক দিবে, সেই কারণে নোট করে পড়া ভালো। তুমি পরবর্তীতে হচ্ছে ক্লাসটা আমার হুমায়ুন কবির ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এই যে আমার চ্যানেলের নাম হচ্ছে এটা, হ্যাঁ, এখানে হচ্ছে এটা আপলোড করা থাকবে। সেখান থেকে হচ্ছে পরবর্তীতে তুমি নোট করতে পারো, যদি এখন নোট করতে না পারো আর কি। সো খেয়াল করো, একটু খেয়াল করো, 1970 সালে এটা উইকিপিডিয়া মতে, আর বই অনুসারে হচ্ছে 1972 সাল। তাহলে আমি কোনটা অ্যান্সার করব? MCQতে হচ্ছে তোমরা সবসময় বইয়েরটাই অ্যান্সার করবা, 1972 সাল এটাই অ্যান্সার করবা। এটা আমাদের এনসিডিবি বইয়ে দেওয়া আছে, তোমাদের আইসিডি যে বইটা হচ্ছে আমাদের বোর্ড থেকে দেওয়া আছে সেই বইয়ে 1972 সাল। সো তোমরা এটাই অ্যান্সার করবা। এরপর স্থানটা কোথায়? যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। এই ভাষাকে বলা হয় জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা। MCQর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটা। এই ভাষাকে বলা হয় জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা। এই ভাষাকে বলা হয় জেনারেল পারপোজ প্রোগ্রামিং
ভাষা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন বলা হয় সে সম্পর্কে আমি একটু পরে কথা বলছি। এই লাইনটাও সব থেকে ইম্পর্টেন্ট। এটিকে মধ্যম স্তরের মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন আসো এটাকে মধ্যম স্তর বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা কেন বলা হয় সেই সম্পর্কে হচ্ছে আমরা একটু কথা বলি। দেখো, এটাকে মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়, এর কারণ হচ্ছে এই ভাষার সাহায্যে উচ্চ স্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে বলে আসছিলাম, এই যে মেশিন ভাষা, খেয়াল করো, মেশিন ভাষা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, এই যে আমরা যেগুলো এখন পড়তেছি সি, জাভা, পাইথন, এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ভাষার কাজ কি? মেশিন ভাষার কাজ হচ্ছে সিস্টেমকে অপারেট করা, অর্থাৎ আমাদের কম্পিউটারের যে সিস্টেম অপারেটিং সিস্টেম থাকে সেটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা, হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা। সো সি প্রোগ্রাম হচ্ছে এমন একটা ভাষা যেটার সাহায্যে তুমি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করতে পারবা, অ্যাজ ওয়েল এজ তুমি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারবা। তাহলে কি বললাম? সি প্রোগ্রাম এমন ভাষা যেটার সাহায্যে তুমি অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা হয়েছে অলরেডি। লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা আছে, এটা কিন্তু সি ভাষা দিয়ে তৈরি করা হয়েছে। স্পেলিংটা ঠিক আছে আশা করি, লিনাক্স হোয়াটএভার, লিনাক্স বা লিনাক্স এরকম একটা অপারেটিং সিস্টেম আছে। ওই অপারেটিং সিস্টেমটা হচ্ছে সি ভাষা দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে অপারেটিং সিস্টেমের কাজ কি? হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা। তাহলে সি প্রোগ্রাম এমন ভাষা যেটার সাহায্যে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, আবার অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। যেমন অ্যাপ্লিকেশন তৈরি করা যায় এরকম, তোমার কি আছে, একটা অ্যাপ্লিকেশনের নাম বলি, তোমরা সবাই হয়তো নাম শুনছো, অ্যাডোবি ফটোশপ। যেখানে হচ্ছে আমরা কি করি, ছবি কাস্টমাইজ করি, ছবির হচ্ছে এডিট করি। অ্যাডোবি ফটোশপ হচ্ছে কি দিয়ে ক্রিয়েট করা? সি প্রোগ্রাম দিয়ে ক্রিয়েট করা। তাহলে সি প্রোগ্রাম আবার এমন প্রোগ্রামিং ভাষা যেটার সাহায্যে তুমি অনুবাদক প্রোগ্রাম ক্রিয়েট করতে পারবা। অনুবাদক বলতে একটা প্রোগ্রামিং ভাষাকে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য মাঝখানে যে একটা প্রোগ্রাম লাগে, সেই প্রোগ্রামটাও কিন্তু সি ভাষার সাহায্যে করা যায়। তাহলে কয়টা কথা বললাম? প্রথম কথা, এটাকে বলা হয় জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা। কারণটা হচ্ছে এটার সাহায্যে তুমি হার্ডওয়্যারের কাজও করতে পারো, অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারো, মানে সফটওয়্যারের কাজও করা যায়, ঠিক আছে? আবার এরপর বলা হচ্ছে এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই যে মেশিন ভাষা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর থার্ড জেনারেশন যেগুলো আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝখানে যেটা আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন লো লেভেল, আর বাকিগুলো হচ্ছে হাই লেভেল। তাহলে লো লেভেল এবং হাই লেভেলের মধ্যবর্তী যে ভাষাটা সেটা হচ্ছে কি সি প্রোগ্রাম। এই কারণে এটাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলার কারণটা হচ্ছে এটার সাহায্যে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়। যেমন লিনাক্স নাকি লিনাক্স, এটা আমি নট শিওর। আচ্ছা একটু সার্চ করে দেখি, কেমন, এক সেকেন্ড। এটা আমি অপারেটিং সিস্টেমটার নামটা নিয়ে একটু কনফিউশনে আছে। আচ্ছা একটু সার্চ করে জানাও তো আমাকে। অপারেটিং সিস্টেমের নামটা একটু বলো। লিনাক্সই হবে মনে হয়, স্পেলিংটা মানে আর কি একটু কনফিউশন আছে। আচ্ছা হচ্ছে না, একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে। আচ্ছা যাই হোক, এটা তোমরা একটু সার্চ করে দেখে নিও, লিনাক্স নাকি লিনাক্স। হ্যাঁ, স্পেলিং দুইটা হইতে পারে, একটা হচ্ছে LINAX আর একটা হচ্ছে ইউ হইতে পারে। হ্যাঁ, সো এই ইউ এবং এর মধ্যে আমি কনফিউশন আছে যে কোনটা হবে। এই অপারেটিং সিস্টেমটা মূলত হচ্ছে সি ভাষা দিয়ে তৈরি করা, এবং এটার সাহায্যে অ্যাপ্লিকেশনও তৈরি করা হয়েছে, যেমন অ্যাডোবি ফটোশপ সি ভাষা দিয়ে তৈরি করা হয়েছে। সো এই লাইনটা ইম্পর্টেন্ট MCQর জন্য, যে বলতে পারে তোমাকে কোন ভাষার সাহায্যে উচ্চস্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বলবা সি ভাষার সাহায্যে উচ্চস্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ অ্যাপ্লিকেশনও তৈরি করা যায়, সিস্টেম প্রোগ্রামও তৈরি করা যায়, ঠিক আছে? আচ্ছা লিনাক্স, ঠিক আছে, ভেরি গুড, লিনাক্স, থ্যাংক ইউ। এই যে এটা মুছে দাও, ইউ হবে, ইউ, আমি এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, এ হবে নাকি ইউ হবে, লিনাক্স, ঠিক আছে, লিনাক্স ইউ হবে। অলরাইট, এরপর দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেয়াল করে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটিকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এটা ইম্পর্টেন্ট, এটিকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এখন অনেকের আসলে এই শব্দ দুইটার মধ্যে অনেক কনফিউশন থাকে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলতে আসলে কি।
সো এটা নিয়ে তোমাদের ডিটেল জানার কোনো প্রয়োজন নাই। তারপর আমি ছোট করে একটু তোমাদেরকে বলে দিই, এটা ডেফিনেশন অনেক অনেক কিছু হতে পারে, এটা ডেফিনেশন অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তারপরে ছোট করে একটু বলি, যেসব প্রোগ্রামিং ভাষা একটু মনে রাখবা, যেসব প্রোগ্রামিং ভাষা তুমি যখন কোডিং করবা, কোডিং করার ক্ষেত্রে হচ্ছে তুমি কি করবা, অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ অনেকগুলো অবজেক্টকে কেন্দ্র করে, অনেকগুলো কমান্ডকে কেন্দ্র করে তুমি কি করো, প্রোগ্রাম করো। এই যে কোনো একটা সমস্যা সমাধান করতে গিয়ে তুমি যে একটা প্রোগ্রামিং ভাষার মধ্যে যে অবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করো, সেগুলোকে কেন্দ্র করে তুমি যে কাজ করো, এটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে। এটা জাস্ট সিম্পল একটা ডেফিনেশন, বাট এটার আর বিস্তারিত অনেক কথা আছে, ওদিকে আমাদের যাওয়ার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, ঠিক আছে। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তাহলে সি প্রোগ্রামের ইম্পর্টেন্ট তথ্যগুলো শোনো। ড্যানিস রিচ এটার আবিষ্কারক, 1972 সালে এনসিটিবি বই অনুসারে এটার আবিষ্কার করা হয়। এটাকে বলা হয় জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা, এগুলো বারবার আসে পরীক্ষায়। এটাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণটা কি? কারণ হচ্ছে এটার সাহায্যে হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি কী করা যায়, উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, অথবা বলা যায় উচ্চ স্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধা পাওয়া যায়, এবং এটিকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয়। হ্যাঁ, লিনাক্স, ঠিক আছে, এই যে বললাম লিনাক্স, এটা তো ক্লিয়ার করে দিলাম, ইউ হবে আর কি, ঠিক আছে। আমি একটু কনফিউশনে ছিলাম, এ হবে নাকি ইউ হবে। ওকে, চলো এরপর হচ্ছে আমরা সি প্লাস প্লাস নিয়ে একটু আলোচনা করি। দেখো সি প্লাস প্লাস এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ছোট করে আমি তোমাদেরকে একটু বলে চলে যাব। এটা আবিষ্কার করছে হচ্ছে বেয়ার্নি স্ট্রাউস্ট্রপ, আবিষ্কারকের নাম, 1980 সাল। এরপর এটিকেও বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এটিকেও কি বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, যেখানে হচ্ছে অনেকগুলো অবজেক্টকে ঘিরে প্রোগ্রাম বা কোনো একটা সমস্যা সমাধান করা হয়। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কথাটা হচ্ছে মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট আছে তোমাদের এমসিকিউর জন্য আর কি। বলা হয় নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এটা কিন্তু এমসিকিউতে আসে। এরপর দেখো অ্যালগল হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। এটা 1958 সালে সর্বজনীন ভাষা হিসেবে সব কম্পিউটারে ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এই ভাষার উদ্ভাবন হয়। সো এটা হচ্ছে জাস্ট নর্মালি আমরা পড়া, অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলে দিব। এটাকে বলা হয় ফর্মুলা ট্রান্সলেটর, এটাকে বলা হয় কি, ফর্মুলা ট্রান্সলেটর। এরপরে আসো, এরপর হচ্ছে আমরা দেখব কিরে ইম্পর্টেন্টগুলো চলে গেল কোথায়। এই যে ইম্পর্টেন্ট হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, এখানে একটু খেয়াল রাখবা। এটা হচ্ছে আমি দ্রুত চলে আসছি, তো একটা স্লাইড স্কিপ করে চলে আসছিলাম। সো দেখো একটু, জাভা, এই জাভা ভাষাটার আবিষ্কার করছে তিনজন, একসাথে তিনজনে এটা আবিষ্কার করছে, জেমস, মাইক আর এটা হচ্ছে প্যাট্রিক। নামগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আবিষ্কারটা ইম্পর্টেন্ট না, 1991 সাল, ইম্পর্টেন্ট না। এটিকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাইথন, গুইডো ভ্যান রোজম, আবিষ্কারক ইম্পর্টেন্ট না, সময়টা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা পাচ্ছি কয়টা, মনে রাখবা, এটা এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সি প্লাস প্লাস, আচ্ছা সি প্লাস প্লাস, তারপর হচ্ছে পাইথন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার জাভা, তারপর হচ্ছে তোমার তাহলে কি পড়লাম, আচ্ছা ঠিক আছে, এই চারটা, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এমসিকে একটা থাকবে 100%। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে কয়টা, চারটা, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, ঠিক আছে। অলরাইট, এরপরে খেয়াল করো, আরেকটা এমসিকিউ আসতে পারে তোমাদের এখানে, আরেকটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক যেই প্রোগ্রামিং ভাষাটা আছে এটাকে বলা হয় এই যে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা। আর ভিজুয়াল বেসিক এটাকে সংক্ষেপে বলা হয় ভিবি। তাহলে ভিবি একটি ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা। এই টার্মগুলো তোমার অতটা জানার দরকার নেই, তুমি জাস্ট এমসিকিউ অ্যান্সার করতে পারলে হচ্ছে। তুমি কোনো হচ্ছে এখন সিএসসি বা উচ্চতর গবেষণা করতেছো না, তোমার এই টার্মগুলো একদম বিস্তারিত জানতে হবে, যা আসবে তাই শিখো, ঠিক আছে, এর থেকে বেশি শেখার দরকার নাই। ওকে, সো ভিজুয়াল বেসিক হচ্ছে একটি ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা। এরপর আসো ওরাকল নিয়ে একটু কথা বলি, এটা থেকে এমসিকিউ আসে। ওরাকল বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম হচ্ছে ওরাকল। তাহলে বর্তমানে যদি এমসিকিউতে আসে, বর্তমানে সব থেকে জনপ্রিয়
ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম হচ্ছে কোনটা? ওরাকল, এটা বলবা। সব থেকে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। আবিষ্কার 1977 সাল, সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ এটা আবিষ্কার করছে, ঠিক আছে। সো এরপরে তাহলে এখানে এখানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এটা মাথায় রাখবা। সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এই চারটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা হচ্ছে ভিজুয়াল বেসিক। আর সব থেকে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম হচ্ছে ওরাকল, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবা, এগুলো এমসিকিউতে আসে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমনিতেই জানা। অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরের পূর্ণরূপ, হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার 1958 সালে হচ্ছে এটা আবিষ্কার হয়েছে, 1958 সালে। এরপর এটা কেন আবিষ্কার করছে? বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য। ফরট্রান হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর, এটা হচ্ছে 1950 দশকের মাঝে হচ্ছে এটা তৈরি করছে আইবিএম কোম্পানি। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো শেষ। তাহলে আমরা মোটামুটি হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ শেষ করে ফেললাম। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ইতিমধ্যে কী কী নিয়ে কথা বলছি? এটা সার্বজনীন একটা প্রোগ্রামিং ভাষার স্তর, হ্যাঁ, মানে উচ্চ স্তরের ভাষা, এটা সার্বজনীন ভাষা, যেখানে হচ্ছে আমরা দেখি অনেকগুলো প্রোগ্রামিং ভাষা নিয়ে কথা বলি। সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। সি সংক্রান্ত যে তথ্যগুলো আমি বলছি, এটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা। ড্যানিস রিচ এটা আবিষ্কারক, 1972 সাল এনসিডিবি বই মতে এটা আবিষ্কার করছে। এবং এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এটাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এটাকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে মধ্যম স্তরের ভাষা কেন বলা হয়? কারণ এই ভাষার সাহায্যে আমরা উচ্চ স্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধা পাই, অর্থাৎ হচ্ছে এটার সাহায্যে অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা যায়। এবং এটা হচ্ছে আবার অনুবাদক প্রোগ্রাম ক্রিয়েট করার জন্য এই ভাষা কিন্তু ব্যবহার করা হয়। এরপর পাইথন, জাভা, সি প্লাস প্লাস, এগুলোর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। দ্যাটস ইট। ওকে, এরপর আসো অতি উচ্চ স্তরের ভাষা, যেটাকে হচ্ছে আমরা বলি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই যেটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তরের ভাষা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো 4GL এর পূর্ণরূপ এমসিকিউতে আসে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সিম্পল। এরপর এই ভাষা ব্যবহার করে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তাহলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটার সাহায্যে কী করা যায়? অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। এই ভাষা ব্যবহার করে সিস্টেম প্রোগ্রাম তৈরি করা যায় না। তাহলে আমরা একটু আগে পড়ে আসছি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, সি, সি প্লাস প্লাস, পাইথন, সি, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কি উচ্চ স্তরের ভাষা। এগুলোর সাহায্যে সিস্টেম প্রোগ্রাম ক্রিয়েট করা যায়, অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা যায়। বাট ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে অপারেটিং সিস্টেম তৈরি করা যায় না, ঠিক আছে। সো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে স্বাভাবিক ভাষা, মানে নর্মালি মানুষের যে ভাষা সেরকম। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা। এটার উপর বেস করে একটা অধ্যায় কিন্তু আমাদের আছে, যেটা হচ্ছে চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট। এটা কিন্তু ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। সো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি? যেমন এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ষষ্ঠ অধ্যায়ে এটা সম্পর্কিত বিস্তারিত কথা বলা আছে। ষষ্ঠ অধ্যায়ে কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে। এরপর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ফোকাস একটা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ইন্টেলেক্ট একটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এই তিনটা মাথায় রাখবা, এসকিউএল, ফোকাস, ইন্টেলেক্ট, দ্যাটস ইট। এরপর দেখো স্বাভাবিক ভাষা, যেটাকে হচ্ছে আমরা বলি পঞ্চম প্রজন্মের ভাষা, এটাকে আমরা 5GL বলি আর কি, মানে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা হিসেবে মানুষের স্বাভাবিক ভাষাকে আসলে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, মানে আমরা যেন খুব সহজেই প্রোগ্রাম করতে পারি, আমার মনের ইচ্ছা যেরকম সেরকম ভাষা ব্যবহার করে হচ্ছে আমি কী করতে পারি, প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি। এরকম প্রোগ্রামিং ভাষা নিয়ে মূলত হচ্ছে কি পঞ্চম প্রজন্মের ভাষায় কাজ করা হচ্ছে। সো স্বাভাবিক ভাষা হচ্ছে ইংরেজি ভাষার মতো। এ ধরনের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদের জন্য ব্যবহৃত অনুবাদককে ইন্টেলিজেন্ট কম্পাইলার বলা হয়, অর্থাৎ এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। সো এগুলো কিন্তু মূলত হচ্ছে কি এই পঞ্চম প্রজন্মের ভাষাগুলোকে আসলে মূলত কি করে? অনুবাদ করে, ট্রান্সলেট করে, বুঝছো? ওকে, এরপর খেয়াল করো, মানে যেটাকে হচ্ছে আমরা এআই বলি আর কি। হ্যাঁ, এআই মূলত কি করে? আমাদের তুমি কোনো একটা কথা বলছো, সো এআই কি করে তোমার কথাটাকে রিসিভ করে
তোমার যে তথ্যটা সেটাকে খুঁজে বের করে দেয়। ঠিক আছে, সো পঞ্চম প্রজন্মের ভাষাগুলোকে আসলে মূলত যারা কম্পাইল করে, অনুবাদ করে, কম্পাইলার, হ্যাঁ, সেখানে মূলত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে অনুবাদককে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে ইন্টেলিজেন্ট কম্পাইলার বলি আর কি। ঠিক আছে, সো এটা জাস্ট সিম্পলি তোমার মনে রাখলে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমসিকিউর জন্য এগুলো বলা হবে নিচের কোনটি পঞ্চম প্রজন্মের ভাষা, তাহলে তুমি বলবা প্রোলগ, মার্কিউরি, OPS5, এই তিনটা মাথায় রাখবা। নিচের কোনটি পঞ্চম প্রজন্মের ভাষা, তাহলে কি বলবা? প্রোলগ, মার্কিউরি, OPS5। ওকে, তাহলে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত যেই টপিকগুলো শেষ করলাম, কি কি শেষ করলাম দেখো দেখো কি কি শেষ করলাম। প্রথমে শেষ করলাম কনসেপ্ট অফ প্রোগ্রামিং। যে প্রোগ্রামের ধারণা। প্রোগ্রাম কি জাস্ট একটা বেসিক কোশ্চেন ছিল জ্ঞানমূলক প্রশ্নের জন্য, প্রোগ্রামিং ভাষার স্তর। এই টপিক পর্যন্ত আমরা মূলত হচ্ছে শেষ করছি। ঠিক আছে, ওকে, সো এই টপিক পর্যন্ত তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, দেন আমি তোমাদেরকে কয়টা কোশ্চেন করবো, সেগুলো তোমরা একটু অ্যান্সার করবা। ঠিক আছে, আমি জাস্ট দেখতে চাচ্ছি এই পর্যন্ত তোমাদের বিষয়গুলো ক্লিয়ার কিনা, যে 1 থেকে 3 পর্যন্ত যে টপিকগুলো পড়ালাম এগুলো তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। ঠিক আছে, কয়টা প্রশ্ন করবো, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দিবা। ঠিক আছে, সো আমাকে বলো, প্রথমত হচ্ছে আমাকে বলো, প্রথম টপিক থেকে প্রশ্ন করি, কনসেপ্ট অফ প্রোগ্রামিং, এটা থেকে হচ্ছে আমি প্রশ্ন করি। আমাকে বলো র্যাম কি ধরনের মেমোরি? র্যাম কি ধরনের মেমোরি বলো, সবাই প্রশ্ন করো, র্যাম কি ধরনের মেমোরি? র্যাম কি স্থায়ী মেমোরি নাকি অস্থায়ী মেমোরি? এই যে আমরা এতক্ষণ যা পড়লাম, 3টা টপিক আমরা পড়লাম। প্রথম টপিক প্রোগ্রামের ধারণা, সেটা থেকে আমি এখন প্রশ্ন করতেছি। এরপর আমি প্রোগ্রামের ভাষার স্তর থেকে হচ্ছে প্রশ্ন করব। আচ্ছা, মিম অ্যান্সার করছে হচ্ছে অস্থায়ী মেমোরি। ভেরি গুড। অস্থায়ী মেমোরিকে হচ্ছে ইংরেজিতে কি বলা হয় বলো তো? অস্থায়ী মেমোরিকে ইংরেজিতে কি বলা হয়? হ্যাঁ, মিউলি অ্যান্সার করছে অস্থায়ী মেমোরি, ভেরি গুড। নীল প্রজাপতি অ্যান্সার করছে, তারপর হচ্ছে আকাশ অ্যান্সার করছে, ভেরি গুড, অস্থায়ী মেমোরি। আচ্ছা, অস্থায়ী মেমোরিকে হচ্ছে ইংরেজিতে কি বলা হয় বলো তো? না, ভুল অ্যান্সার করছো। অস্থায়ী মেমোরিকে হচ্ছে ইংরেজিতে বলা হয়, আচ্ছা একটু দেখো তাইলে, না ভলাইটাল হবে না, ভলাইটাল হচ্ছে হ্যাঁ ভলাইটাল, রাইট। অস্থায়ী মেমোরিকে হচ্ছে ভলাইটাল বল, ভেরি গুড। হ্যাঁ, এটাও অ্যান্সার করছে, লামি অ্যান্সার করছে, মেউলি অ্যান্সার করছে ভলাইটাল, রাইট। তাহলে র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি, যেটাকে হচ্ছে আমরা ইংরেজিতে বলি কি? ভলাইটাল। ঠিক আছে, ভলাইটাল, ঠিক আছে, ভলাইটাল। ভলাটাইল, ঠিক আছে, এটা আসলে ভলাটাইল প্রনাউন্সিয়েশন, জাস্ট তুমি মনে রাখলে হচ্ছে। ওকে ফাইন, এরপর দেখে আমাকে বলো রোম কি ধরনের মেমোরি? ভলাটাইল মেমোরি হচ্ছে তোমার, ভলাটাইল মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি। আচ্ছা, বেশ ভালো কথা। এখন বলো রোম কি ধরনের মেমোরি? নন ভলাটাইল। ওকে, নন ভলাটাইল মেমোরি, আচ্ছা, মানে স্থায়ী মেমোরি, ভেরি গুড। হ্যাঁ, নন ভলাটাইল মানে হচ্ছে কি? স্থায়ী মেমোরি, ভেরি গুড। ওকে ফাইন, এটা মৃদুল অ্যান্সার করছে, অনেকে অ্যান্সার করছে, এতজনের নাম তো আসলে বলা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, ভলাটাইল, ওকে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আসো আমি তোমাদেরকে বলি, আচ্ছা দেখো, যে গতি এবং স্পিডের দিক থেকে সব থেকে কম কোনটি? গতি এবং স্পিড বললাম, রিডান্ডেন্সি হয়ে গেছে। গতি এবং মূল্যের দিক থেকে সব থেকে কম কোনটি, মানে কোন মেমোরি? তাহলে গতি এবং মূল্যের দিক থেকে সব থেকে কম
কোন মেমোরি, বলো কোন মেমোরির গতি, কোন মেমোরির গতি, কোন মেমোরির গতি এবং মূল্য সব থেকে কম। মেমোরির পর্যায়ে আমরা পড়ছি না, ওই যে একটা পিরামিডের সাহায্যে একটা পর্যায় পড়ছিলাম না, এটা তো আমরা পড়লাম হচ্ছে ভোলাটাইল এবং নন ভোলাটাইল, এটা তো হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী আমরা পড়লাম, ঠিক আছে। সো এখানে বলো ভার্চুয়াল মেমোরি, ভেরি গুড, ভার্চুয়াল মেমোরি, ভেরি গুড। মৃদুল অ্যান্সার করছে, সুবর্ণ অ্যান্সার করছে, মেউলি অ্যান্সার করছে, বাহ। ওকে, ভার্চুয়াল মেমোরি, ভেরি গুড। রোম হচ্ছে তোমার নন ভোলাটাইল, নন ভোলাটাইল বলতে হচ্ছে স্থায়ী মেমোরি রোম, ঠিক আছে। ওদিকে ওটা তো আমি প্রশ্ন করি না, আমি প্রশ্ন করলাম হচ্ছে গতি এবং মূল্যের দিক থেকে সব থেকে কম কোন মেমোরি। আচ্ছা বলো তাহলে গতি এবং মূল্যের দিক থেকে সব থেকে বেশি কোনটা, সব থেকে বেশি কোনটা? মিম অ্যান্সার করছে, ভেরি গুড। বলো গতি এবং মূল্যের দিক থেকে সব থেকে বেশি কোন মেমোরি? গতি এবং মূল্যের দিক থেকে সব থেকে বেশি, বা আকাশ অনেকে অ্যান্সার করছে এটা। আচ্ছা বলো গতি এবং মূল্যের দিক থেকে সব থেকে বেশি কোনটা? রেজিস্টার, মৃদুল অ্যান্সার করছে, মেউলি অ্যান্সার করছে, সুপর্ণা অ্যান্সার করছে রেজিস্টার। আচ্ছা লামি অ্যান্সার করছে, দীপু অ্যান্সার করছে, বা ফাইন। আচ্ছা এরপর হচ্ছে তোমার তাহলে গতি এবং মূল্যের দিক থেকে সব থেকে বেশি রেজিস্টার, ঠিক আছে। ওকে তাহলে বলো ক্যাপাসিটির দিক থেকে সব থেকে বেশি কোন মেমোরি? ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতার দিক থেকে সব থেকে বেশি কোন মেমোরি? বলো ধারণ ক্ষমতা, ভার্চুয়াল মেমোরি, ভেরি গুড, ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি, ফাইন। ওকে ভার্চুয়াল মেমোরি, ফাইন। ওকে আচ্ছা তাহলে এইটুকু পর্যন্ত, বাহ বেশ ভালো অ্যান্সার করছো তোমরা। তাহলে আমাকে এখন আরেকটা প্রশ্ন করি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে প্রসেসরের সব থেকে কাছে থাকে কোন মেমোরি? প্রসেসরের সব থেকে কাছে থাকে কোন মেমোরি? বলো প্রসেসরের সব থেকে কাছে, হ্যাঁ প্রসেসরের হচ্ছে সব থেকে কাছে থাকে, মানে সবচেয়ে কাছে থাকে হচ্ছে কোড মেমোরি, সবচেয়ে কাছে রেজিস্টার, ভেরি গুড, মেউলি অ্যান্সার করছে। প্রসেসরের সবচেয়ে কাছে যে মেমোরিটা থাকে সেটা কি? রেজিস্টার। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে কি? সবচেয়ে কাছে থাকে হচ্ছে কি? রেজিস্টার। রেজিস্টার, ভেরি গুড। তাহলে প্রসেসরের সব থেকে কাছে থাকে হচ্ছে কোন মেমোরি? রেজিস্টার, ঠিক আছে। ওকে এরপর বলো আচ্ছা আচ্ছা কোন মেমোরি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে? কোন মেমোরি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে? কোন মেমোরি মাদারবোর্ডের সাথে, মানে মাদারবোর্ডে সংযুক্ত থাকে? বলো র্যাম, ভেরি গুড, ভেরি গুড, র্যাম, ভেরি গুড, বাহ চমৎকার চমৎকার, সবাই অ্যান্সার করছে, চমৎকার। অলরাইট, সো আশা করি হচ্ছে সবার কাছে এই টপিকটা অনেক বেশি ক্লিয়ার, কারণ সবাই হচ্ছে উড়াদুরা অ্যান্সার করতেছে তোমরা, র্যাম, ফাইন। আচ্ছা তাহলে প্রসেসরের সব থেকে মাদারবোর্ডের সাথে সংযুক্ত যে মেমোরি, প্রসেসরের সব থেকে কাছে থাকে হচ্ছে রেজিস্টার, আর মাদারবোর্ডের সাথে হচ্ছে সংযুক্ত যে মেমোরি থাকে সেটা হচ্ছে কি? র্যাম। সেটা কি? র্যাম, ফাইন। আচ্ছা র্যাম আবার হচ্ছে কি ধরনের মেমোরি বলছি? ভোলাটাইল মেমোরি, মানে হচ্ছে অস্থায়ী মেমোরি। ওকে তাহলে আমরা হচ্ছে এটা পড়লাম, এখন আসো প্রোগ্রামিং ভাষার স্তর থেকে হচ্ছে আমি প্রশ্ন করি। বলো যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কাকে? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ? এরকম যদি প্রশ্ন আসে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি? বলো। এই যে আমাদের নাম্বার 1 টপিক ডান, এখন আমরা কথা বলছি হচ্ছে প্রোগ্রামের ভাষার স্তর টপিক থেকে। বলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি? সি। আচ্ছা যদি প্রশ্ন করা হয় কোন ভাষার সাহায্যে
যদি প্রশ্ন করা হয় কোন ভাষার সাহায্যে উচ্চস্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধা পাওয়া যায়, তাহলে কি হবে অ্যান্সার? কোন ভাষার সাহায্যে হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়? হার্ডওয়্যার সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, রাইট? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? সি। বাট আমি তোমাদেরকে বলতেছি যে যদি প্রশ্নটা এমন করা হয় কোন ভাষার সাহায্যে উচ্চস্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, তখন কি বলবা? সি। তখনও সি, ঠিক আছে? অলরাইট, হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি, কোনটিকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়? 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 সি। তাহলে সি সংক্রান্ত সবগুলো তথ্য তোমরা অ্যান্সার করছো। সিকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং সি ভাষার সাহায্যে উচ্চস্তরের ভাষার পাশাপাশি আমরা কি করতে পারি? হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারি। এই ভাষার সাহায্যে অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা যায়, যেমন আমরা দেখতে পাচ্ছি লিনাক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে মূলত এটা দ্বারা ক্রিয়েট করা, ঠিক আছে? লিনাক্স। এরপর হচ্ছে তোমার এটাকে হচ্ছে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়, ঠিক আছে? এবং এটার সাহায্যে অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করা যায়। অলরাইট, এখন আসো বলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনগুলো? সবগুলো বলতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা সবগুলো বলতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলো বলো। কোনগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা, পাইথন, সি, মেউলি অ্যান্সার করছে, আর আফাত অ্যান্সার করছে, ভেরি গুড। এরপর হচ্ছে তোমার তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ফাইন, খুব সুন্দর, হ্যাঁ। জাভা, পাইথন, সি, দীপু অ্যান্সার করছে, তপু অ্যান্সার করছে, ফাইন, ওকে, ফাইন। আচ্ছা, বলো কোনটি ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা? কোনটি ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা? বলো কোনটি ইভেন্ট ড্রাইভেন, বা এটাকে আমরা বলি ড্রিভেন, বাট এখানে বাংলাতে লিখি ড্রাইভেন, ঠিক আছে? কোনটি ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা? কোনটি ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা? ভিজুয়াল বেসিক, ভেরি গুড। ভিজুয়াল বেসিক, ভেরি গুড। লামি অ্যান্সার করছে, মেউলি অ্যান্সার করছে, না জাভা না, ভিবি মানে ভিজুয়াল বেসিক, যেটাকে সংক্ষেপে আমরা কি বলি? ভিবি। ভি দিয়ে হচ্ছে ভিজুয়াল, বি দিয়ে হচ্ছে বেসিক। মানে বেসিক যে ভাষাটা ছিল এটা মূলত মাইক্রোসফট বাজারে নিয়ে আসছে এই ভাষাটা, সেটার একটা আপডেট ভার্সন হচ্ছে ভিবি, ভিজুয়াল বেসিক, ঠিক আছে? ফাইন, ওকে। আচ্ছা, বলো বর্তমানে সব থেকে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামিং ভাষা হচ্ছে কোনটা? বর্তমানে সব থেকে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামিং ভাষা কোনটা? ওরাকল, ভেরি গুড, ওরাকল। আরাফাত অ্যান্সার করছে ওরাকল, ভেরি গুড, ওরাকল। না না না, ভিবি হচ্ছে ভিবি মানে ভিজুয়াল বেসিক হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা। আমি বললাম বর্তমানে সব থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামিং ভাষা হচ্ছে কোনটা? ওরাকল, ঠিক আছে? ফাইন, বাহ। আমরা তাইলে হচ্ছে এই তিনটা টপিক আজকে শেষ করলাম। এই তিনটা টপিক আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, আজকে কি আর পড়াবো? এনার্জি আছে? অনুবাদক প্রোগ্রামটা পড়াবো? দেখি বলো। তাহলে আশা করি হচ্ছে আমাদের এইটুকু পর্যন্ত, আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। পারবো তো? সবাই পারবো এইটুকু পর্যন্ত? আজকে যা পড়লাম। আচ্ছা, তাহলে চলো আমরা আরেকটা টপিক হচ্ছে পড়ে ফেলি, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, সবাই শেয়ার করছো? সবাই হচ্ছে শেয়ার করে দিও, যাতে করে হচ্ছে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসে যুক্ত হয়। অডিয়েন্স বেশি থাকলে তখন ক্লাস নিয়ে ভালো লাগে, আর অডিয়েন্স কম থাকলে তখন মনে হয় যে
মানে বিরক্ত লাগে আর কি, বুঝছো না, যে ক্লাস করাতে ইচ্ছে করে না। আচ্ছা, ক্লাসের টাইমটা আমি বলে দিব, ক্লাস কখন হবে। যখন হচ্ছে আমি ফ্রি থাকবো, তোমাদের আমি বললাম গত ক্লাসে পোস্ট করে, তোমাদের ইংলিশ ক্লাসগুলো হবে রাতে, আর আইসিটি ক্লাসগুলো হবে হচ্ছে দিনে, মানে দিনের হচ্ছে 10টা বা 11টা এরকম টাইমে হচ্ছে আমাদের আইসিটি ক্লাসগুলো নিব, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে খেয়াল করো, এখন আসলাম আমরা আমাদের এর পরবর্তী টপিক নাম্বার হচ্ছে 4। টপিক নাম্বার 4, অনুবাদক প্রোগ্রাম, যেটাকে ইংরেজিতে আমরা বলি ট্রান্সলেটর প্রোগ্রাম। সো অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম এটা আসলে কি? দেখো, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলি আমরা। সো অনুবাদক প্রোগ্রাম কি আসলে? ওই যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম, বললাম কি জাপান থেকে একজন লোক আমাদের দেশে আসলো, সে তো বাংলা ভাষা বোঝে না। সো কেউ যদি বাংলাতে কথা বলে, সেটা ওই জাপানি লোকটাকে বুঝিয়ে দেওয়ার জন্য মাঝখানে একজন যে অনুবাদক বা ট্রান্সলেটর যে কাজ করবেন, তাকে আমরা বলি হচ্ছে অনুবাদক। একইভাবে তুমি যখন মেশিনের ভাষা 0 অথবা 1 ছাড়া অন্য কোনো ভাষায় তুমি যখন কোড করবা, সেই ভাষা কম্পিউটার বুঝবে না। সো সেটিকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই প্রোগ্রামিং ভাষার জন্য, স্পেসিফিক প্রোগ্রামিং ভাষার জন্য একটা অনুবাদক প্রোগ্রাম আগে থেকে দেওয়া থাকে, যে প্রোগ্রামটা হচ্ছে আসলে ওই ভাষাটাকে কম্পিউটারকে বুঝিয়ে দিবে, বাইনারিতে কনভার্ট করবে, সেটাকে হচ্ছে আমরা বলি কি অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে। ওকে, সো দেখো, তাহলে এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া, মানে 01 দ্বারা হচ্ছে লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য ভাষায় যখন কোনো প্রোগ্রাম তুমি লিখবা, সেটাকে কম্পিউটারকে যে প্রোগ্রাম বুঝিয়ে দিবে তাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম। এরপর দেখো, অনুবাদক প্রোগ্রাম মূলত কি করে? অনুবাদক প্রোগ্রাম কম্পিউটারের সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে, মানে হচ্ছে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। সোর্স প্রোগ্রাম বলতে কেমন? যখন হচ্ছে আমরা কোনো একটা প্রোগ্রাম করি, যেমন হচ্ছে এটা হ্যাশ ইনক্লুড, তোমার হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাঁ, এরপর ধরো মেইন ফাংশন, এরপর হচ্ছে এখানে আমি কোড করলাম, মনে করে লিখলাম প্রিন্ট এফ মনে করো হুমায়ুন স্যার, রাইট, সো এরকম লিখলাম আমি, হ্যাঁ, হুমায়ুন, হ্যাঁ। এই যে এই কোডটা করলাম, এই কোডটাকে বলা হয়, খেয়াল করো, স্যার কি অফলাইনে পড়ান? না, আমি অফলাইনে পড়াই না, আমি শুধু অনলাইনেই পড়াই, ঠিক আছে। অফলাইনে পড়াই বলতে অফলাইনে ওরকমভাবে হচ্ছে আমি নিজে পার্সোনালি পড়াই না, ঠিক আছে। তো খেয়াল করো, এই যে প্রোগ্রামটা করলাম, এটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম। এটাকে কি বলা হয়? সোর্স প্রোগ্রাম। এটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম। তুমি যখন এটাকে কম্পিউটারের ভাষায়, তোমার অনুবাদক প্রোগ্রাম যখন হচ্ছে এটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে, অর্থাৎ 01-এ কনভার্ট করে ফেলবে, তখন সেটাকে আমরা বলি অবজেক্ট প্রোগ্রাম। কি বলি? অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। ওকে, সো এটা আশা করি ক্লিয়ার। সো এরপর দেখো, অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, মানে বুঝছো, মানে সি প্রোগ্রাম তুমি লিখছো, সি প্রোগ্রাম তুমি কোড করছো, সো সি প্রোগ্রাম যে কোডটা করলা, সেটাকে হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম কি করবে, মানে অনুবাদক প্রোগ্রাম ট্রান্সলেটর প্রোগ্রাম কি করবে, এই যে টি মানে ট্রান্সলেটর, পি মানে হচ্ছে প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম কি করবে, সেটাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে। অবজেক্ট প্রোগ্রাম বলতে কেমন? এই যে 01, 01, 01, 11, 0, 11, 00, বাইনারি আর কি, এটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। এটাকে বলা হয় সি প্রোগ্রাম, মানে তোমার সোর্স প্রোগ্রাম। এটা হচ্ছে তোমার সোর্স প্রোগ্রাম, এটা হচ্ছে তোমার অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। অলরাইট, এরপর খেয়াল করো, অনুবাদক প্রোগ্রামকে, মানে ট্রান্সলেটর প্রোগ্রামকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। অনুবাদক প্রোগ্রাম কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা। কি কি? একটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অনুবাদক প্রোগ্রাম কয়টা? 3টা। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। অনুবাদক প্রোগ্রাম কয়টা? 3টা। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, ঠিক আছে। সো লেটস সি এগুলোর বিস্তারিত হচ্ছে আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখব অনুবাদক প্রোগ্রামের মধ্যে প্রথম যে অনুবাদক প্রোগ্রামটা আছে, ট্রান্সলেটর প্রোগ্রাম যেটা আছে, সেটা হচ্ছে কম্পাইলার। সো কম্পাইলার, এটা সংক্রান্ত হচ্ছে যা বিষয় আছে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি, খেয়াল করো। সো কম্পাইলার, দেখো কম্পাইলারের কাজ কি? কম্পাইলার, এটার কাজ হচ্ছে কম্পাইলার উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদ করে। কম্পাইলার কি করে? উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় কি করে? অনুবাদ করে।
তাহলে এই যে তুমি সি ভাষা, পাইথন, জাভা দিয়ে যে কোডটা তুমি করবা সেটাকে হচ্ছে কম্পাইলার, যে অনুবাদক প্রোগ্রামটা আছে সেটা মেশিনের ভাষায় মানে 0-1 সেটা কনভার্ট করে ফেলবে কম্পাইলার, ঠিক আছে। তবে এটার একটা বৈশিষ্ট্য আছে, কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। অর্থাৎ তুমি মনে করো কোড করছো, তোমার কোডের যে লাইনের সংখ্যা হচ্ছে 100, তুমি 100 লাইনের একটা কোড করছো। সো যে প্রোগ্রামিং ভাষার অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কম্পাইলার, যে প্রোগ্রামিং ভাষার অনুবাদক কম্পাইলার, মানে কম্পাইলার অনুবাদক প্রোগ্রামটা যে প্রোগ্রামিং ভাষাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার জন্য বা মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য কম্পাইলার যে প্রোগ্রামিং ভাষা ইউজ করা আছে, কম্পাইলার কি করবে, তুমি যখন ওই প্রোগ্রামিং ভাষা দিয়ে যখন কোড করবা, তুমি 100, 200, 300 লাইন যা কোড করবা সবগুলাকে সে একসাথে কি করবে, তোমার অবজেক্ট প্রোগ্রামে বা কম্পিউটারের ভাষায় বা মেশিনের ভাষায় সে রূপান্তর করবে। তাহলে কম্পাইলারের বৈশিষ্ট্য কি? কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে সে সম্পূর্ণ প্রোগ্রাম, যত বড় প্রোগ্রাম হবে সেটাকে সে একসাথে পড়বে এবং একসাথে কম্পিউটারকে বুঝিয়ে দেবে বা মেশিনের ভাষায় রূপান্তর করবে, মানে 0-1 কনভার্ট করবে। এরপর একটা কথা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদের জন্য বিভিন্ন ধরনের কম্পাইলার ব্যবহার করা হয়। তার মানে ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ভাষার জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার ইউজ করা হয়। অর্থাৎ সি ভাষার যে কম্পাইলার সেটা আবার পাইথনকে কম্পাইল করতে পারবে না। কথা বুঝতে পারছি? মনে করো জাভার যে কম্পাইলার, জাভাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে কম্পাইলারটা ইউজ করা হয়েছে সেটা আবার মনে করো পাইথনকে কম্পাইল করতে পারবে না। তাহলে ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ভাষার জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার কি করা হয়, ব্যবহার করা হয়, মানে ভিন্ন ভিন্ন কম্পাইলার দেওয়া থাকে, ঠিক আছে। ওকে, এরপর তাহলে আমরা একটা অনুবাদক প্রোগ্রাম আমরা পড়লাম, সেটা হচ্ছে কি কম্পাইলার। এখন আমরা অনুবাদক প্রোগ্রামের যে সেকেন্ডটা সেটা হচ্ছে আমরা পড়বো, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার, ঠিক আছে। ইন্টারপ্রেটার কি? এটাও একই কাজ করে। ইন্টারপ্রেটার উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। দুটারই সেম কাজ, এই যে দেখো এই দুটাও কিন্তু সেম, হ্যাঁ দুটা সেম, বাট পার্থক্যটা কোন জায়গায়? কম্পাইলার যেটা করে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়বে এবং একসাথে অনুবাদ করবে, কিন্তু ইন্টারপ্রেটার যেটা করে সেটা হচ্ছে ইন্টারপ্রেটার সম্পূর্ণ প্রোগ্রামকে হচ্ছে একসাথে পড়বে না। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, কিন্তু ইন্টারপ্রেটার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়বে না। সে কি করবে, এক লাইন করে হচ্ছে অনুবাদ করবে। মানে একটা লাইন তুমি কোডিং করে ফেলছো, ওই একটা লাইনকে সে ইন্টারপ্রেট করে হচ্ছে কি করে দিবে, কম্পিউটারকে বা মেশিনকে বুঝিয়ে দিবে যে এই লাইনটা মানে হচ্ছে এটা, এই লাইন মানে হচ্ছে এটা। সো সি ভাষার মধ্যে হচ্ছে মূলত কম্পাইলার ইউজ করা আছে। এই কারণে যখন আমরা কোডিং করার পরে যখন আমরা প্রোগ্রাম রান করি তখন কি হচ্ছে আমাদের ভুলটা আমরা দেখতে পাই, ইনস্ট্যান্ট ভুল কিন্তু আমাদেরকে দেখায় না। কথা বুঝতে পারছি? পার্থক্যটা কোন জায়গায়? কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়বে, একসাথে অনুবাদ করবে। তাহলে তোমার যখন ভুল হবে প্রোগ্রামে 100 লাইন কোডিং করার পরে তুমি যখন রান করতে যাবা তখন তোমাকে ভুলগুলো সে দেখাবে, তোমার এখানে 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 ভুল আসছে, এই কারণে হচ্ছে প্রোগ্রাম রান হচ্ছে না। কিন্তু ইন্টারপ্রেটার যেহেতু হচ্ছে এক লাইন করে অনুবাদ করবে, তাহলে ইন্টারপ্রেটার তোমাকে কি করবে, তুমি একটা লাইনের মধ্যে ভুল করলে সেটা তোমাকে ইনস্ট্যান্ট দেখিয়ে দিবে। ওকে, তাহলে পার্থক্যটা আশা করি ক্লিয়ার। সো এরকম একটা এমসিকিউ আসে যে কোন অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে, তাহলে অ্যান্সার করবে কম্পাইলার। কোন অনুবাদ প্রোগ্রাম এক লাইন পড়ে এবং এক লাইন অনুবাদ করে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, এরপর সবার শেষের যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেম্বলার। এটা কোনো কিছু না, আসলে ওই যে আমরা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ পড়ে আসলাম, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমরা পড়লাম না, কি পড়ে আসছিলাম, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ পড়লাম হচ্ছে অ্যাসেম্বলি। সো এই যে ভাষাটা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ভাষা, যেটাকে আমরা সাংকেতিক ভাষা বলি, সেটাকে হচ্ছে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য একটা অনুবাদক প্রোগ্রাম ক্রিয়েট করা হয়েছিল। হ্যাঁ, এখন তো আর এটা ইউজ করা হয় না, এইসব ভাষা তো আর এখন ইউজ করা হয় না, ঠিক আছে। এখন আমরা সবাই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ফোর্থ জেনারেশন ইউজ করি, ঠিক আছে। সো অ্যাসেম্বলি ভাষাকে হচ্ছে অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামটা ক্রিয়েট করা হয়েছে সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। দ্যাটস ইট, আর কিছু না, দ্যাটস ইট। ওকে, সো আশা করি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার, এখানে আর কোনো কিছু নাই পড়ার। এরপর হচ্ছে আমরা অন্য বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। কম্পাইলার থেকে একটা চিত্র মাঝে মাঝে আসে, চিত্রটা একটু মাথায় রাখবা। চিত্রটা হচ্ছে এমন, তো দেখাই তোমাদেরকে আমি।
কম্পাইলার থেকে একটা চিত্র আসে, চিত্রটা হচ্ছে এরকম, এই যে জাস্ট এমনি দেয় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে সোর্স প্রোগ্রাম, এটা হচ্ছে সোর্স প্রোগ্রাম। সোর্স প্রোগ্রাম মানে হচ্ছে সি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামিং ভাষা যেটা দিয়ে তুমি কোডিং করবা। সো যখন হচ্ছে তুমি কোডিং করবা, এখানে আসলে কি হয়, এটা দুইটা অংশে ভাগ হয়। হ্যাঁ, একটা অংশ হচ্ছে তুমি এখানে হচ্ছে কি পাবা, এখানে হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম পাবা, অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। অবজেক্ট মানে তোমাকে ট্রান্সলেটর প্রোগ্রাম কি করবে, মানে কম্পাইলার, সরি এটা ট্রান্সলেটর না, এটা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম বলতে কম্পাইলার আর কি। কম্পাইলার যেটা করবে, এখানে তুমি অবজেক্ট প্রোগ্রাম পাবা। আরেকটা ভাগ এখানে হয়, সেটা হচ্ছে তুমি আরেকটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে তুমি লিস্ট অফ এরর পাবা। যদি কোনো ভুল হয় সেটা তোমাকে একসাথে দেখাবে, লিস্ট অফ এরর। এরকম একটা চিত্র তোমাদের পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে। সো মাঝখানে কী হবে, মাঝখানে হচ্ছে কম্পাইলার হবে। কম্পাইলার যখন সোর্স প্রোগ্রামটাকে হচ্ছে রূপান্তর করবে অবজেক্ট প্রোগ্রামে, তখন অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে ফেলবে, সেটাকে হচ্ছে আমরা বলি অবজেক্ট প্রোগ্রাম, মানে মেশিনের ভাষা। আর যদি কোনো ভুল হয়, ভুলটাকে হচ্ছে তোমাকে একসাথে দেখাবে, একদম সবার শেষে দেখাবে। তখন ভুলটা আসলে সঠিক করা হচ্ছে কী হয়ে যায়, মানে ঠিক করা হচ্ছে অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। এরপর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হচ্ছে সিম্পল, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে তোমার সোর্স প্রোগ্রাম, এটা সোর্স প্রোগ্রাম, এরকম একটা চিত্র থাকে, হ্যাঁ, সোর্স। মাঝখানে হচ্ছে তোমার থাকবে ইন্টারপ্রেটার, এই যে ইন্টারপ্রেটার। তারপর এখানে থাকবে হচ্ছে তোমার অবজেক্ট প্রোগ্রাম। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত রাখি, বাকিগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাকি হচ্ছে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। সো আমরা কী কী শেষ করলাম আজকে, আজকে হচ্ছে আমাদের ছিল লেকচার 1। আজকে লেকচার 1-এ আমরা শেষ করলাম প্রোগ্রামের ধারণা, তারপর প্রোগ্রাম কি, প্রোগ্রাম ভাষার স্তর, এরপর হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। সো আশা করি সবাই বিষয়গুলো বুঝছো। যদি কোনো টপিকে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের পরবর্তী ক্লাসে লেকচার 2-তে দেখা হবে। আর যারা হচ্ছে আমার ক্লাসগুলো করতে চাও বা অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলো করতে চাও, বোর্ড কোয়েশ্চেন সলিউশন ক্লাসগুলো হচ্ছে মানে সিকোয়েন্স অনুসারে করতে চাও, তারা হচ্ছে আমার হুমায়ুন কবির ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করতে পারবো। আচ্ছা, দীপু রায় বলছে ভাইয়া ক্লাসের স্লাইড কি আজকে পাবো? আচ্ছা, যারা যারা শেয়ার করছো তারা হচ্ছে যেটা করবা, আমার হুমায়ুন স্যার পেজে অ্যাসেস দিবা, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফটা হচ্ছে দিব, ঠিক আছে। পিডিএফটা হচ্ছে দিয়ে ফেলবো, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবা, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। আমাকে ইনবক্স করলে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সামনে যাই মাসটা আসবে, মানে পরবর্তী মাসে হচ্ছে তোমার আমার ইংলিশের নতুন ব্যাচ স্টার্ট হবে। তোমরা অনেকেই হচ্ছে আমাকে ইংলিশের ব্যাচ কখন স্টার্ট হবে এটা বারবার বলতেছো। সেটা হচ্ছে আগামী মাস থেকে আমার নতুন ব্যাচ স্টার্ট হবে, এবং আগামীকাল থেকে হচ্ছে 25 ব্যাচের জন্য আইসিডির সম্পূর্ণ নতুন একটা ব্যাচ স্টার্ট হবে, ঠিক আছে। সো ঠিক আছে, তাইলে আশা করি সবগুলো তোমাদের কাছে ক্লিয়ার না হওয়ার মতো কোনো কিছু নাই, একদম সিম্পল বিষয়। আর আমি থিওরিগুলো কেন একটু জোর দিচ্ছি, কারণ থিওরিগুলো কমপ্লিট হলে তখন তুমি আসলে সি প্রোগ্রামের মূল বিষয়গুলো বুঝবা এবং এমসিকিউগুলো খুব সহজে সমাধান করতে পারবা, ঠিক আছে। সো তোমাদের হচ্ছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা আজকে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেখান থেকে হচ্ছে কভার দিব। আজকে আমরা 1 থেকে 4 পর্যন্ত পড়লাম। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ক্রমান্বয়ে থিওরি অংশের বাকি যে টপিকগুলো আছে সেগুলো শেষ করব। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার সবার কাছে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, পরের ক্লাস দেখা হবে।